আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাস স্বাগত জানাচ্ছি। আপনাদের 23 তারিখে অফিসার জেনারেল এবং 31 তারিখে অফিসার ক্যাশের পরীক্ষা এবং পাশাপাশি 30 তারিখে অর্থাৎ 30 জানুয়ারি বিসিএস এর পরীক্ষা। তো আমরা সবাই জানি যে আমাদের বিসিএস এবং ব্যাংকের যে কোনো পরীক্ষার জন্য আইসিডি প্রিপারেশনটা মোটামুটি সেম। আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে আইসিটি প্রশ্ন আসলে খুব বেশি সহজ হয় না। তো আপনাদের এই আইসিটি প্রিপারেশনটা যাতে বিসিএস এবং ব্যাংক উভয় পরীক্ষার জন্য ভালো হয়, সেই জন্য আজকে আমরা আইসিটি নিয়ে আলোচনা করব। তো আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন, যে কোনো কিছু জানার থাকলে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন, আর আমরা আমাদের আজকের ক্লাসটা আপনাদের সাথে কন্টিনিউ করতে পারি। যারা জুমে যুক্ত আছেন আমাদের সাথে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তারাও জুমে যে কোনো প্রশ্ন করতে পারবেন। ভাই সাউন্ড তো লাউড দেওয়া আছে তাই না? জুমে যারা যুক্ত আছেন তারাও আসলে প্রশ্ন করতে পারবেন। চলেন তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের মূল টার্গেট হচ্ছে বিগত পরীক্ষায় একদম সাম্প্রতিক সময় যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে প্রশ্নের ধরন কিছুটা ভিন্ন হয়ে যাচ্ছে বা ভিন্ন ধারায় ভিন্ন মাত্রায় প্রশ্ন হচ্ছে, যেটা প্রচলিত প্রস্তুতির ক্ষেত্রে আসলে একটা বাধাই বলা যায়। তো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো প্রথম আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে 1 মাস বা 1.5 মাস আগে এই পরীক্ষাটা আপনারা দিয়েছেন। সিনিয়র অফিসারের পরীক্ষা 2025 সালে অনুষ্ঠিত হয়। তো এই পরীক্ষার কোশ্চেনটা আমরা প্রথমে সলভ করি। তো আমরা জাস্ট যে শুধু সলভ করবো ব্যাপারটা এরকম না, আমরা সম্পূরক আর যা যা আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের কোশ্চেন নিব, আপনারা সেটা কমেন্টেও জানাতে পারেন, আবার সরাসরি জুমেও জানাতে পারেন। আর যারা যুক্ত আছেন তারা লাইভটা শেয়ার করে নিচে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাতে যদি পরবর্তীতে আপনার ভিডিওটা দেখতে হয় আপনি সেই ভিডিওটা দেখতে পাবেন, পাশাপাশি শেয়ার করে আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম শাহিন এবং রাব্বানি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো যারা এখন যুক্ত হচ্ছে তারা কমেন্ট করে আমাদের একটু জানাতে পারেন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন। চলেন তাহলে আমরা মূল ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম, কি নাম ছিল, অফ দ্য ফার্স্ট কম্পিউটার ভাইরাস, প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি ছিল? তো কম্পিউটার ভাইরাসের নাম কি ছিল, আমরা এটার উত্তর যারা জানবো তারা আমরা একটু কমেন্টে জানাই দিব যে পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি ছিল। পাশাপাশি আমি আরো কিছু প্রশ্নের উত্তর দিব যে এই কোশ্চেনটা দেখে যিনি কোশ্চেন করবেন প্রশ্নকর্তা, তার মনে অন্য কি কি প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটার উত্তর খুবই সহজ, যে পৃথিবীর প্রথম যে কম্পিউটার ভাইরাস ছিল সেই ভাইরাসটার নাম হচ্ছে ক্রিপার। আশা করি আমরা মোটামুটি সবাই পারবো আনসারটা। ক্রিপার হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস। এখন ভবিষ্যতে প্রশ্ন আসতেই পারে যে ক্রিপার এই ভাইরাসটার আবিষ্কারক কে, অর্থাৎ পৃথিবীর প্রথম যে ভাইরাস ক্রিপার এটার আবিষ্কারক কে, এরকম প্রশ্ন আসতে পারে, আমাদের সেটাও পারতে হবে। এই যে ক্রিপার ভাইরাসটা, এটা মূলত 1971 সালে তৈরি করা হয় এবং এই ভাইরাসটা তৈরি করেন বব থমাস নামের একজন ব্যক্তি। তিনি মূলত 1971 সালে ক্রিপার নামের পৃথিবীর প্রথম ভাইরাসটা তৈরি করেন। এবং এই ভাইরাসটা আমরা তো জানি যে ইন্টারনেটের মাধ্যমে মূলত ভাইরাস প্রসার লাভ করে। তখন তো ইন্টারনেট ওইভাবে ছিল না, তখন ইন্টারনেটের মতো যে ব্যবস্থাটা ছিল তার নাম ছিল আরপানেট। তখন তো আর ইন্টারনেট আজকের মতো ছিল না, তখন ইন্টারনেটের মতো যে ব্যবস্থা ছিল সেটার নাম ছিল আরপানেট। এবং এই আরপানেটের জন্ম, যেটা বর্তমান ইন্টারনেটের পূর্বসূরি, সেটার জন্ম হচ্ছে 1969 সালে। 1969 সালে আরপানেটের জন্ম। এখন আমাদের ভবিষ্যতে প্রশ্ন আসতেই পারে যে ইন্টারনেটের পূর্বসূরি আরপানেট, তার পূর্ণরূপ কি? আরপানেটের পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, যেটা কিনা আজকের বর্তমান ইন্টারনেটের পূর্বরূপ বা পৃথিবীর প্রথম ইন্টারনেট ব্যবস্থার সূচনা এই আরপানেটের মাধ্যমে হয়। এবং এই ক্রিপার নামের ভাইরাসটা
এই আরপানেটের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ছড়ায় দেয়া হয়। তখন আরপানেটে যারা যুক্ত ছিল, আরপানেটের জন্ম হচ্ছে 1969 সালে, এবং এই ক্রিপার ভাইরাসটার আবিষ্কারক ছিলেন বব থমাস। তো আমরা বেশ কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে ভাইরাসের পূর্ণ রূপ কি? আপনাদের যদি ভবিষ্যতে জিজ্ঞেস করে যে ভাইরাস এটার পূর্ণ রূপ কি, দেখি আমাকে কে সবার আগে উত্তর দিতে পারেন। যারা যুক্ত আছেন, জর্জ এলিয়ট, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত আছেন জুমে, তারা আনমিউট করে বলতে পারেন, পাশাপাশি কমেন্টও জানাতে পারেন ভাইরাসের পূর্ণ রূপ কি। ভবিষ্যতে এটাও একটা প্রশ্ন হতে পারে যে ভাইরাসের পূর্ণ রূপ কি। ভাইরাসের পূর্ণ রূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন resources under siege. ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, এটা হচ্ছে ভাইরাসের পূর্ণরূপ। তো এই একটা প্রশ্ন থেকে দেখেন আমরা বেশ কিছু প্রশ্নের আলোচনা করে ফেললাম যেটা ভবিষ্যতে আসতে পারে। হ্যাঁ, স্বপনা সঠিক উত্তর দিয়েছেন, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তারপর হচ্ছে তুষার ইমন সঠিক উত্তর দিয়েছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। আমাদেরকে সিনিয়র অফিসার 2025 সালে অনুষ্ঠিত পরীক্ষায় জিজ্ঞেস করেছিল যে পৃথিবীর প্রথম ভাইরাস কি, আমরা উত্তর দিয়েছিলাম ক্রিপার। ভবিষ্যতে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে ক্রিপারের আবিষ্কারক কে। ক্রিপারের আবিষ্কারক হচ্ছে বব থমাস। ভবিষ্যতে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে বব থমাস ক্রিপার কত সালে আবিষ্কার করেছে, আনসার হচ্ছে 1971 সালে। তো ক্রিপারটা আসলে কোন নেটওয়ার্কে ছড়িয়েছিল? তখন তো আজকের মতো ইন্টারনেট ছিল না, সেই সময় ইন্টারনেটের যে ব্যবস্থাটা ছিল তার নাম ছিল আরপানেট, যেটা 1969 সালে প্রতিষ্ঠিত হয়। আরপানেটের ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এবং ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম ইন্টারনেট কবে চালু হয়? বাংলাদেশে প্রথম ইন্টারনেট কবে চালু হয়? দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। তাহসিনকে ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছেন, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তো বাংলাদেশে ইন্টারনেট প্রথম কবে চালু হয়? পৃথিবীতে প্রথম ইন্টারনেট চালু হয় 1969 সালে আরপানেট নামে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট কত সালে চালু হয়? দেখি সবার আগে কি আমাকে উত্তর দিতে পারে। জুমে যারা যুক্ত আছেন তারা আনমিউট করে বলতে পারেন উত্তরটা, অথবা কমেন্টও জানাতে পারেন। তো বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয়েছে 1996 সালে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয়েছে 1996 সালে। আর যারা এই স্লাইডটা চাচ্ছেন পরবর্তীতে রিভিশন করার জন্য বা পড়ার জন্য, তাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা যদি কমেন্টে দিয়ে দেন, আমাদের টেকনিক্যাল টিমের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই স্লাইডটা শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, সঠিক উত্তর আমাদেরকে রুদ্র দিয়েছেন, রেজানুল হক রিয়েল দিয়েছেন, উদয় দিয়েছেন। উদয়ের উত্তরটা খানিকটা ভুল হয়ে গিয়েছে, 1996 হবে সঠিক উত্তর। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা যদি ওদেরকে আপনি কমেন্টে দিয়ে দেন, তাহলে ওনারা এই স্লাইডটা ওই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, তারপরের কোশ্চেন সিনিয়র অফিসারের, হোয়াট ডাজ কিউআর স্ট্যান্ড ফর? কিউআর এর পূর্ণরূপ কি? এটা আমরা আশা করি সবাই পারবো, খুবই সহজ। কিউআর এর পূর্ণরূপ কি? জান্নাত স্মৃতি সঠিক উত্তর, 1996 বাংলাদেশ প্রথম ইন্টারনেট চালু করে 1996 সালে। আরেকটা খুবই সহজ প্রশ্ন, এই সিনিয়র অফিসার পরীক্ষায় কিন্তু অনেক কঠিন প্রশ্ন এসেছিল, কিন্তু এটা সহজ কোশ্চেন ছিল। কিউআর এর পূর্ণরূপ কি? কিউআর এর পূর্ণরূপ কি? অপশন কোনটা সঠিক হবে? তার আগে আমি একটু বলে দেই, এই কিউআর কোড স্ক্যানার নামে একটা ডিভাইস রয়েছে। এই ডিভাইসটা কেমন ডিভাইস? যদি আমাদের উত্তর দেয় আমরা দিয়ে দিব এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আমাদেরকে ভবিষ্যতে এমন কোশ্চেনও করতে পারে যে কিউআর কোড স্ক্যানার এটা কেমন ডিভাইস? কোশ্চেন করলে আমরা উত্তর দিব সেটা ইনপুট ডিভাইস। আমাদেরকে ভবিষ্যতে কোশ্চেন করতে পারে যে কিউআর কোড এটা আসলে কয় মাত্রিক, কয়টা ডাইমেনশনে সে কাজ করে। এই কিউআর কোড ব্যাপারটা কিন্তু দুইটা ডাইমেনশনে কাজ করে। কিউআর কোড একটা ডিজাইন যদি আপনাকে দেখাই,
এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড, এই কিউআর কোড কিন্তু একটা দ্বিমাত্রিক জিনিস। আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কিউআর কোডের মাত্রা কয়টি, আমরা আনসার দিব কিউআর কোড হচ্ছে 2 ডাইমেনশনাল। এখন দেখি আপনারা কেউ সঠিক উত্তর দিতে পেরেছেন কিনা। হ্যাঁ, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, কুইক রেসপন্স। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। আমার সামনে আছে জান্নাত স্মৃতির নাম এবং হচ্ছে ইমরান হোসেন মারুফ। আপনাদের ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা তারপরের প্রশ্নে চলে যেতে পারি। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আনমিউট করেও বলতে পারেন। জুমে যারা আছে তারা কি আনমিউট করতে পারবে না? অপশন দেওয়া আছে, ফাইন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানাতে পারেন। তো তারপরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ল্ডস ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট? পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইটের নাম কি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আশা করি অনেকেই উত্তরটা দিতে পারবেন। পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইটের নাম কি? আপনাকে ভবিষ্যতে কিন্তু প্রশ্ন এটাও করতে পারে, বাংলাদেশের প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইটের নাম কি? কৃত্রিম উপগ্রহের নাম কি? বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। আর পৃথিবীর একমাত্র উপগ্রহ, প্রাকৃতিক উপগ্রহ, সেটা আপনি জানেন, সেটার নাম হচ্ছে চাঁদ। আর মানুষের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ, সেটার নাম হচ্ছে স্পুতনিক 1, যেটা 4 অক্টোবর 1957 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যাকে আমরা রাশিয়া বলি, তারা এটা উৎক্ষেপণ করে, স্পুতনিক 1। আর বাংলাদেশের যেটা স্যাটেলাইট, সেটার নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। তো এই হচ্ছে মোটামুটি তথ্য। আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান ইজ নট এ লিডিং এআই স্টার্টআপ? কোনটা লিডিং এআই স্টার্টআপ না? অনেকেই সঠিক উত্তর দিয়েছেন 3-এর বি। 3-এর বি হবে না, 3-এর উত্তর ছিল ডি। 3-এর উত্তর ছিল ডি, স্পুতনিক 1। আচ্ছা, তো এই প্রশ্নটা আসলে আমরা এখন আজকের প্রেক্ষাপটে, এটা হয়তোবা অনেক আগের প্রশ্ন ছিল যখন এরা লিডিং স্টার্টআপ সবাই ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যদি জিজ্ঞেস করে যে এদের মাঝে এআই এর লিডিং স্টার্টআপ কে, এই উত্তর দেওয়া আমাদের জন্য আসলে খুবই টাফ। এখানে যারা আছে এদের সবাই বর্তমানে লিডিং এআই স্টার্টআপ। আজকের দিনে আমরা এসে বলতে পারি না যে ওপেন এআই বাকিদের চেয়ে এগিয়ে আছে, কারণ এক্স এআই, ওকে তো আপনি পিছনে বলতে পারেন না। তারপরে হচ্ছে কোহেয়ার বা এনভিডিয়া, এরা সবাই এআই নিয়ে কাজ করে, এরা সবাই এআই স্টার্টআপ এবং বর্তমানে সবাই লিডিং। এই জন্য আমরা আজকের দিনে দাঁড়িয়ে এটা সঠিক উত্তর দিতে পারবো না। ওকে, চলেন আমরা পরের প্রশ্নটায় চলে যাই। এই প্রশ্নটাই আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিব, একদম আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের কোর টপিক থেকে এই প্রশ্নটা আসছে। তো এটাই আমরা সবাই অনেক বেশি মনোযোগ দিব। হয়তোবা বোঝাতে একটু সময় লাগতে পারে, বাট আমরা খুব মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করব, কারণ যারা 47তম বিসিএস দিয়েছেন তারাও জানেন যে এই টাইম কমপ্লেক্সিটি, এই ব্যাপারটা থেকে একটা কোশ্চেন চলে আসছে। তারপরে হচ্ছে যারা সিনিয়র অফিসার 2025 সালে অনুষ্ঠিত পরীক্ষা দিয়েছেন তারাও দেখতে পাচ্ছেন যে আমাদের টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এই ব্যাপারটা আমাদের আসলেই বুঝতে হবে। চলেন আমরা শুরু করি। তো প্রথম ব্যাপার, আচ্ছা কোশ্চেনটা আগে পড়ি, তারপর আমি কোশ্চেনটাকে ভাঙি। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি? টাইম কমপ্লেক্সিটিটা কি? অফ সার্চিং, সার্চ করার জন্য টাইম কমপ্লেক্সিটি কি? কি সার্চ করব? অ্যান এলিমেন্ট, একটা উপাদান সার্চ করব, ইন আ ব্যালেন্সড বাইনারি সার্চ। একটা ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি এর জন্য, একটা ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি এর জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কোনটা হবে? এই কয়েকটা অপশন দেওয়া আছে। তাহলে আমাকে 3টা জিনিস ভালো মতো আগে বুঝতে হবে। প্রথম ব্যাপার আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কি। তারপর আমাকে বুঝতে হবে যে বাইনারি সার্চ এই ব্যাপারটা কি। তারপরে বুঝতে হবে এখানে অপশনে এরা কি জিনিস। এই ব্যাপারগুলো না বুঝলে আমরা কিন্তু এটা আর ডিল করতে পারবো না।
তো চলেন আমরা দেখি প্রথম ব্যাপার যেটা টাইম কমপ্লেক্সিটি কি। দেখেন আমি একটা এক্সাম্পল যদি দিই, ধরেন 1+2+3 এরকম করতে করতে n পর্যন্ত এদেরকে আমরা যোগ দিতে চাই। তো এদেরকে যদি আমি যোগ দিতে চাই, একটা যোগ দেওয়ার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করতে চাই। এখন n এর মান যদি 5 হয়, এর মানে হচ্ছে আমরা 1 2 3 4 5 এই কয়টা যোগ দিব। আমরা একটা সফটওয়্যার বানাতে চাই, সেই সফটওয়্যারে আমরা n এর ভ্যালু পুট করব, আর সফটওয়্যার আমাকে আনসার বলবে। আমি যদি n এর ভ্যালু 5 দেই, তাহলে দেখেন সফটওয়্যারের আসলে কি করতে হবে, 1 2 3 4 5 এদের যোগ দিতে হবে। n এর ভ্যালু যদি 5 না হয়ে n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে কি করতে হবে, সফটওয়্যারটার 1 আর 2 এইটুকুই যোগ দিতে হবে। তার মানে দেখেন এই সফটওয়্যারটা যদি আমরা বানাতে চাই, n এর মান যত বড় হবে সফটওয়্যারের নাম্বার অফ স্টেপ তত বেশি হবে। দেখেন n এর মান 2 মানে কি, তাকে জাস্ট এই একটা যোগ দিতে হচ্ছে। n এর মান 5 মানে কি, তাকে একটা যোগ, দুইটা যোগ, তিনটা যোগ, চারটা যোগ দিতে হচ্ছে। n এর মান যত বড় হবে সফটওয়্যারের যোগ দেওয়ার সংখ্যা তত বাড়বে। যোগ দেওয়ার সংখ্যা বাড়ার মানে কি, সফটওয়্যারটা নাম্বার অফ স্টেপস বাড়বে। তো এই প্রদত্ত ইনপুটের সাথে নাম্বার অফ স্টেপস এর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় মূলত টাইম কমপ্লেক্সিটি। তাহলে প্রথম আমরা যেটা বুঝতে চাই সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। যেমন এই সফটওয়্যারটায় জাস্ট সিম্পলি, দেখেন বুঝতেছেন কিনা ব্যাপারটা খুবই যে সহজ ব্যাপারটা আসলে তা না, যথেষ্ট কমপ্লেক্স ব্যাপারটা। আমি n এর মান যত বসাবো সফটওয়্যারটায় তত বেশি স্টেপ কাজ করতে হবে। n এর মান 5 বসানোর অর্থ দেখেন 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগ দিতে হবে। n এর মান যদি আমি 20 বসাই, তার মানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা যোগ দিতে হবে। n এর মান যদি আমি 3 বসাই, 1 থেকে 3 পর্যন্ত সংখ্যা যোগ দিতে হবে। তার মানে আমি ইনপুট আকারে n এর মান যত দিব সফটওয়্যারটার ভেতরে তত বেশি স্টেপ কাজ করবে। এই ইনপুটের সাথে স্টেপের যে সম্পর্ক, সফটওয়্যার কয়টা স্টেপে কাজ করবে, স্টেপের যে সম্পর্ক, সেটা কি বলা হয় টাইম কমপ্লেক্সিটি। তাহলে টাইম কমপ্লেক্সিটি একটা রিলেশন। কার কার মাঝে রিলেশন? রিলেশন বিটুইন ইনপুট অ্যান্ড স্টেপস। একটা সফটওয়্যার কয়টা স্টেপে কাজ করবে এবং আমি কেমন ইনপুট দিচ্ছি, এই সম্পর্কটাকে বলা হয় মূলত টাইম কমপ্লেক্সিটি। আর এই টাইম কমপ্লেক্সিটিটাকে প্রকাশ করার জন্য বিগ ও নোটেশন প্রয়োগ করা হয়। টাইম কমপ্লেক্সিটিটা বোঝানোর জন্য বিগ ও নোটেশন প্রয়োগ করা হয়। এখানে আপনি টাইম কমপ্লেক্সিটি বোঝার জন্য 4 রকমের বিগ ও নোটেশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 1, একটা হচ্ছে n log n, একটা হচ্ছে শুধু log n, একটা হচ্ছে n। এই ব্যাপারটা কি, দেখেন যদি সম্পর্কটা এমন হয়, আমি ইনপুট বাড়াবো তাতে স্টেপ বাড়বে। আমি ইনপুট যদি 2 গুণ বাড়াই, স্টেপ 2 গুণ বাড়বে। আমি ইনপুট যদি 5 গুণ বাড়াই, স্টেপ 5 গুণ বাড়বে। অর্থাৎ আমি ইনপুট যত গুণ বাড়াবো স্টেপ তত গুণই বাড়বে, একদম সমানুপাতিক হারে বাড়বে, সমান হারে বাড়বে। এমন যদি হয় টাইম কমপ্লেক্সিটি, সেটাকে আমরা প্রকাশ করব বিগ ও নোটেশন অফ n দিয়ে। এই ক্ষেত্রে ব্যাপারটা হবে একদম সমানুপাতিক। আমি যত বেশি স্টেপ বাড়াবো, আমি যত বেশি ইনপুট বাড়াবো, ঠিক একই হারে স্টেপ গুলো বাড়তে থাকবে। সেটাকে আমরা ও অফ n দিয়ে প্রকাশ করব। আবার যদি সফটওয়্যারটা এমন হয় যে আমি ইনপুট যাই দেই না কেন নাম্বার অফ স্টেপ ফিক্সড, সেই ক্ষেত্রে সেটাকে আমরা প্রকাশ করব ও অফ 1 দিয়ে। যেমন ধরেন এই সফটওয়্যারে যদি আমি অন্য একটা লজিক অ্যাপ্লাই করতাম, লজিকটা হচ্ছে আমি এরকম যোগ না দিয়ে ব্যাপারটা যদি এমন করতাম n ইন্টু n প্লাস 1/2, তাহলে দেখেন আমি ইনপুট যদি 5 দেই, আমাকে যেই কয়টা স্টেপে কাজ করতে হবে, ইনপুট যদি আমি 100 দেই, সফটওয়্যারের ভেতরে একই সংখ্যক স্টেপ নিয়ে কাজ করবে। তাহলে সফটওয়্যারের লজিকটা যদি এমন হয় যে আমি ইনপুট যতই দিই না কেন তাতে স্টেপ চেঞ্জ হবে না। রিলেশনটা কেমন? রিলেশন কার কার? ইনপুট এবং স্টেপের মাঝে রিলেশনটা এরকম যে আমি ইনপুট যাই দেই না কেন স্টেপ চেঞ্জ হবে না, স্টেপ ফিক্সড।
তখন এই রিলেশনটা বা এই টাইম কমপ্লেক্সিটিটাকে আমরা প্রকাশ করব বিগ ও নোটেশন অফ 1 দিয়ে। এখন ব্যাপারটা যদি আবার এরকম হয় যে আমি ইনপুট যত গুণ বাড়াচ্ছি, ইনপুট আমি অনেক বাড়াচ্ছি, তাতে নাম্বার অফ স্টেপ বাড়বে, কিন্তু সমান হারে বাড়বে না। ইনপুট আমি বেশি বাড়াবো আর নাম্বার অফ স্টেপ কম বাড়বে। ইনপুট আমি অনেক বেশি বাড়াবো কিন্তু নাম্বার অফ স্টেপ বাড়বে কিন্তু অনেক কম বাড়বে। এরকম রিলেশন বোঝানোর জন্য আমাদের প্রকাশ করতে হবে বিগ ও নোটেশন অফ লগ এন। আমি ইনপুট বাড়াবো, ইনপুট বাড়বে কিন্তু নাম্বার অফ স্টেপ বাড়বে কিন্তু খুবই অল্প বাড়বে, সেটা বুঝাবো আমরা বিগ ও নোটেশন অফ লগ এন দিয়ে। আর আরেকটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিগ ও নোটেশন অফ এন লগ এন। এই ক্ষেত্রে আমি ইনপুট বাড়াবো, নাম্বার অফ স্টেপ ইন সফটওয়্যার সেটাও বাড়বে। ফিক্স থাকলে তো বিগ ও নোটেশন অফ 1 এই ক্ষেত্রেও বাড়বে, কিন্তু সমান হারেও বাড়বে না, আবার খুব অল্পও বাড়বে না। অল্পের চেয়ে বেশি বাড়বে, সমান হারের চেয়ে কম বাড়বে। সেটাকে বোঝানোর জন্য আমাদের এক্সপ্রেস করতে হবে বিগ ও নোটেশন অফ এন লগ এন। এই হচ্ছে বিগ ও নোটেশন। আমরা আশা করি দুইটা ব্যাপার ধরতে পারছি। ফার্স্ট ব্যাপার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কি, সেকেন্ড ব্যাপার হচ্ছে ও নোটেশন দিয়ে আমরা টাইম কমপ্লেক্সিটিকে কিভাবে প্রকাশ করতেছি। আরেকবার যদি আমরা রিভাইজ দেই, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমি সফটওয়্যারের ইনপুট দিব, তাতে সফটওয়্যারের নাম্বার অফ স্টেপ চেঞ্জ হবে বা হবে না। তার মানে সফটওয়্যার আমি কি ইনপুট দিচ্ছি তার সাথে সফটওয়্যার যে ভেতরে কাজ করবে তার নাম্বার অফ স্টেপের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলবো টাইম কমপ্লেক্সিটি। এটা ফিউচারে কোশ্চেন আসতে পারে যে টাইম কমপ্লেক্সিটি কি। আশা করি ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার না হলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা বলতেও পারেন যারা জুমে যুক্ত আছেন। আমি সফটওয়্যারের ইনপুট যদি চেঞ্জ করি তাহলে সফটওয়্যারের ভেতরের কাজ করার স্টেপ চেঞ্জ হবে বা হবে না। ইনপুট চেঞ্জের সাথে সফটওয়্যারের স্টেপ চেঞ্জ হওয়া না হওয়ার যে সম্পর্ক সেটাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি। যদি আমি সফটওয়্যারের ইনপুট যেই হারে চেঞ্জ করতেছি একই হারে স্টেপ চেঞ্জ হয়, সেটাকে আমরা বিগ ও নোটেশন অফ এন দিয়ে প্রকাশ করব। আমি যতই সফটওয়্যারের ইনপুট চেঞ্জ করি না কেন সফটওয়্যারের ভেতরের স্টেপ ফিক্সড, চেঞ্জ হবে না, সেটাকে প্রকাশ করব বিগ ও নোটেশন অফ 1 দিয়ে। আমি সফটওয়্যারের ইনপুট অনেক বেশি চেঞ্জ করছি কিন্তু স্টেপের সংখ্যা খুবই অল্প চেঞ্জ হবে, সেটাকে প্রকাশ করা হবে বিগ ও নোটেশন অফ লগ এন দিয়ে। আর আমি সফটওয়্যারটার ইনপুট চেঞ্জ করতেছি কিন্তু ভেতরের স্টেপ গুলো খুব অল্প চেঞ্জ হবে না, সমান হারেও চেঞ্জ হবে না, ইন মাঝামাঝি, সেটাকে আমরা বলবো বিগ ও নোটেশন অফ এন। তো আশা করি বিগ ও নোটেশন আমরা বুঝতে পারছি, পাশাপাশি টাইম কমপ্লেক্সিটি বুঝতে পারছি। যদিও ব্যাপারটা খুবই ডিফিকাল্ট, আনডাউটেডলি যারা নন সিএসি ব্যাকগ্রাউন্ড তাদের জন্য খুবই ডিফিকাল্ট বোঝা। বাট কি করবো ভাই, এই যে কোয়েশ্চেন চলে আসে পরীক্ষায়, এই জন্য একটা বোঝার প্রচেষ্টা। ক্লাসটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড থাকবে, হোপফুলি রেকর্ড দিচ্ছেন তো? হ্যাঁ রেকর্ড থাকবে। এরপরে আমরা একটু বুঝতে চাই আমাদের থার্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বাইনারি সার্চিং। তো বাইনারি সার্চিং এর আগে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিই, লিনিয়ার সার্চিং। এটাও বুঝি, লিনিয়ার সার্চিং যদিও পরীক্ষায় আসে নাই, বাইনারি সার্চিং এ ডাইরেক্ট চলে গেলে তখন হয়তোবা বোঝাটা ডিফিকাল্ট হইতে পারে। আমরা লিনিয়ার সার্চিং দিয়ে আগে বুঝি, তারপরে আমরা আগাচ্ছি। ধরেন আমার কাছে কয়েকটা সংখ্যা আছে, ধরেন 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 15 আছে, তারপর ধরেন আসলে 20 আছে, এই কিছু সংখ্যা আছে। ওকে ফাইন। এখন আমি এই সংখ্যাগুলো থেকে আমি একটা খুঁজতে চাই, একটা সংখ্যা খুঁজতে চাই। তো ধরেন আমি খুঁজতে চাই একটা সংখ্যা, সংখ্যাটা আমি খোঁজার স্টাইলটা কি হবে? ধরেন আমি খুঁজতে চাচ্ছি 7, ধরেন আমি 7 খুঁজতে যাচ্ছি। তো লিনিয়ার সার্চিং এই মেথডটাই কি হবে,
সে প্রথম এই ওয়ানের কাছে গিয়ে বলবে ভাই তুমি কি 7, ও বলবে না আমি 7 না, ফার্স্ট স্টেপ সফটওয়্যারের। এরপর সে ওর কাছে গিয়ে বলবে ভাই তুমি কি 7, ও বলবে না আমি তো 3, আমি 7 না, সফটওয়্যারের সেকেন্ড স্টেপ। ওর কাছে গিয়ে বলবে ভাই তুমি কি 7, ও বলবে না আমি 7 না, এটা হচ্ছে থার্ড স্টেপ। তো এইভাবে যদি আমরা কোন একটা ডেটাকে খুঁজি, এটাকে বলা হচ্ছে লিনিয়ার সার্চিং। এবং এই কাজ কিন্তু আমরা আসলে করি। আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়, পিডিএফ এর কাছে যাই, গিয়ে আমাদের রোলটা লিখে একটা সার্চ দিয়ে দিই, একটা জাস্ট সার্চ দিয়ে দিই। সার্চ দিলে সে তখন কিন্তু প্রত্যেকটাকে গিয়ে গিয়ে বলে যে তুমি কি এই রোল। এইভাবে সে সবাইকে খুঁজতেছে। এভাবে প্রত্যেক পার্সনের কাছে গিয়ে গিয়ে খোঁজা, এই ব্যাপারটাকে বলা হয় লিনিয়ার সার্চিং। ওকে, আর আমাদের পরীক্ষায় যেটা আসছে সেটা হচ্ছে বাইনারি সার্চিং। আমাদের পরীক্ষায় আসছে বাইনারি সার্চিং। তো বাইনারি সার্চিং এর ক্ষেত্রে যেটা হয়, সে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবে না এরকম যে তুমি কি 7। তাহলে দেখেন সবার কাছে গিয়ে যদি আমার 7 এখানে না থেকে ওইখানটায় থাকতো, তাহলে দেখেন একদম লাস্ট পর্যন্ত গিয়ে আমি সঠিক উত্তরটা পেতাম। লিনিয়ার সার্চিং এর সুবিধা হচ্ছে সময় অনেক বেশি লাগতেছে, তার মানে টাইম কমপ্লেক্সিটি বেশি, ওটা আমি পরে জিজ্ঞেস করব। এর পরের কোয়েশ্চেন হচ্ছে বাইনারি সার্চিং জিনিসটা কি। বাইনারি সার্চিং হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার। এই যে সংখ্যাগুলো আছে, সে সবাইকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবে না যে তুমি কত, সে এই সংখ্যাগুলোর ঠিক মাঝখানের সংখ্যাটাকে গিয়ে জিজ্ঞেস করবে তুমি কত। তাহলে আমি একদম 7 তো মাঝখানেই আছে, আমি একটু বাড়াই, ধরেন 21 আছে, 22 আছে, আরো কয়েকটা সংখ্যা নিলাম। তো এখন সে যেটা করবে, আমার তো 7 সার্চ করা দরকার, সে সবার কাছে না গিয়ে সে মাঝামাঝি একটা সংখ্যার কাছে চলে যাবে। ধরেন মাঝখানে আছে হচ্ছে 15, ধরেন মাঝখানে 15 আছে, সে মাঝখানের সংখ্যাটার কাছে গিয়ে বলবে ভাই তুমি কি 7, ও উত্তর দিবে না আমি 7 না। তারপর জিজ্ঞেস করবে তুমি কি 7 এর চেয়ে বড় না ছোট, ও বলবে আমি 7 এর চেয়ে বড়। তো যখনই ও বলবে 7 এর চেয়ে বড়, তখনই সে তার চেয়ে বড় ডেটা গুলাকে আর জিজ্ঞেসই করবে না, না হলে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে গেলে অনেক বেশি সময় যাবে। তাই সে 7 এর চেয়ে যেহেতু সে বড়, সে তো 7 কে খুঁজতেছে, তাই সে ওর কাছে গিয়ে আর জিজ্ঞেসই করবে না। ওর ডান পাশে যারা আছে তারা তো বড়, তাদেরকে আর জিজ্ঞেসই করবে না। সে এই সংখ্যাগুলোকে বাকিদেরকে, বাকি যারা আছে তাদের সাথে তার ডিলিং। তো বাকিদের কাছে আবার প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে যদি জিজ্ঞেস করে তুমি কি 7, তাহলে তো লিনিয়ার সার্চিং হয়ে গেল। বাকি যেইটুকু আছে তাদের মাঝখানের পাবলিকের কাছে গিয়ে সে জিজ্ঞেস করবে তুমি কি 7 কিনা। তাহলে মাঝখানের পাবলিককে, ধরেন মাঝখানের পাবলিক হচ্ছে 5, ওকে জিজ্ঞেস করবে ভাই তুমি কি 7, ও বলবে যে না আমি 7 না। সেকেন্ডলি জিজ্ঞেস করবে তুমি 7 এর চেয়ে বড় না ছোট, উত্তর দিবে আমি 7 এর চেয়ে ছোট। তার মানে কম্পিউটার বুঝে ফেলছে যে এই পাশেও আনসার নাই, আনসার কোথায়, এইটুকুর মাঝে। এইটুকুর মাঝে কি আছে 7 আর 9, এদের মাঝখানে তো আর কেউ নাই জোর সংখ্যা। তাহলে সে এই দুজনের মাঝে প্রথমে 7 কে গিয়ে জিজ্ঞেস করবে তুমি কি 7, ও বলবে হ্যাঁ 7। তো এই হচ্ছে আমাদের বাইনারি সার্চিং। পুরা ডেটা সেটকে সে মাঝখানে গিয়ে জিজ্ঞেস করবে। পুরো ডেটা সেটকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে মাঝখানে গিয়ে জিজ্ঞেস করবে যে আমার সার্চিং ডেটা কি তুমি কিনা। তারপর জিজ্ঞেস করবে আমার সার্চিং ডেটা যে তুমি বড় না ছোট। যদি আমার সার্চিং ডেটা তুমি হয়ে যায় তাহলে তো আর সে আর কিছু জিজ্ঞেস করবে না, না হলে সে খুঁজবে বড় না ছোট। এইভাবে সে পুরো ডেটাটাকে মাঝখানে গিয়ে জিজ্ঞেস করে অর্ধেক কাজ কমায় ফেলবে। যেমন এখানে গিয়ে জিজ্ঞেস করে কিন্তু বাকি অর্ধেক কাজ সে কমায় ফেলছে, বাকি অর্ধেকের সাথে তার কোনো সম্পর্ক নেই। এইভাবে সে কাজকে অর্ধেক করে ফেলে, আবার বাকি কাজকে অর্ধেক করে ফেলে, আবার বাকি কাজকে অর্ধেক করে ফেলে। সেই কারণে এটাকে বলা হয় বাইনারি সার্চিং। আর লিনিয়ার সার্চিং হচ্ছে প্রত্যেকে গিয়ে গিয়ে খোঁজা। তাহলে আমরা দুইটা অ্যালগোরিদম দেখলাম, দুইটা মেথড দেখলাম। এখন আমাকে বলতে হবে, দেখি কে আমাকে বলতে পারেন, যখন লিনিয়ার সার্চিং ব্যাপারটা ঘটতেছে তখন টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে কোনটা ঘটবে, টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে কোনটা ঘটবে লিনিয়ার সার্চিং এর ক্ষেত্রে। লিনিয়ার সার্চিং এর ক্ষেত্রে আমাদের কোনটা ঘটবে, বিগ ও নোটেশন অফ কোনটা ঘটতে পারে।
দেখেন যদি একটু ভালো মতো অবজার্ভ করেন তাহলে দেখতে পাবেন যখন আমরা বাইনারি সার্চিং এর কাজটা করতেছি তখন আমার এই ডেটা সেট এবং আমার যে ইনপুট, আমার ডেটা সেট যত বড় হবে আমার ইনপুটের সংখ্যা তত বড় হবে, আমার ইনপুটের সংখ্যা যত বড় হবে সফটওয়্যার প্রত্যেকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবে, সেটাও তত বড় হবে। সেই কারণে লিনিয়ার সার্চিংটাকে আমরা বলবো বিগ ও নোটেশন অফ এন। আর বাইনারি সার্চিং এ দেখেন যে এই ক্ষেত্রে স্টেপ কিন্তু বিগ ও নোটেশন অফ এন এর মতো না, টাইম কমপ্লেক্সিটিটা ও অফ এন এর মতো না, তার চেয়ে কম লাগবে, আবার একদমই অল্প লাগবে তাও না। সেই কারণে বাইনারি সার্চিং এর ক্ষেত্রে আমাদের নিতে হবে ও এন লগ এন। তো খুব অল্প সময়ের মাঝে আসলে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করলাম, অনেক ডেপথ থেকে আসা কোশ্চেন একটা, খুব অল্প সময়ের মাঝে যতটুকু ব্যাখ্যা করা যায় ট্রাই করলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বিগ ও নোটেশন অফ এন। কারণ এখানে এন ও এন এই জিনিসটা কিন্তু এখানে হয়তো একটু ভুল বলে ফেলছি। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এন লগ এন, এটার মানে হচ্ছে এন এর চেয়ে বড়, এন এর চেয়ে বড়, তার মানে একই হারে বাড়বে, তার চেয়েও একটু বেশি বাড়বে। একটা সিম্পল এক্সাম্পল দিলে হয়তো বুঝবেন, সিম্পল এক্সাম্পল দিই তাহলে সংখ্যাগুলো দেখলে বুঝবেন। দেখেন ও অফ এন এটা একটা সংখ্যা, ও অফ ওয়ান এটা একটা সংখ্যা, ও অফ লগ এন এটা একটা সংখ্যা, ও অফ এন লগ এন এটা একটা সংখ্যা। তো এন জিনিসটা হচ্ছে আমরা কয়টা স্টেপ মানে কয়টা ইনপুট দিচ্ছি, আর ও অফ এন মানে এই পুরোটার মানে আসলে যে স্টেপের সংখ্যা কেমন হচ্ছে। এইখানে দেখেন আমি এন এর মান 5 দিলে ও অফ এন তার মানে এখানে স্টেপের সংখ্যা 5ই আসবে। তারপর দেখেন এখানে আমি 1 লিখে দিচ্ছি, আপনি এখানে এন এর মান দিতেই পারবেন না, তার মানে ইনপুট আপনি দিতেই পারবেন না, ইনপুট আপনি যাই দেন না কেন নাম্বার অফ স্টেপ তাই থাকবে। এখানে যদি লগ এন আমরা দেই তাহলে ব্যাপার কি দাঁড়ায়, মনে করেন আমরা এন এর মান দিলাম ধরুন 100, এন এর মান দিলাম 100, তাহলে এখানে যদি আমি এন বসাই তাহলে কি বসতেছে লগ 100, লগ 100 মানে দেখেন ব্যাপারটা কি ঘটতেছে, 100 মানে কি লগ 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কি 2, তাহলে দেখেন এন এর মান 100 দিলে কিন্তু ও 2 হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখানে বসাই ও এন লগ এন, এই ক্ষেত্রে দেখেন আমি যদি এখানে 100 বসাই তাহলে ব্যাপারটা কি আসতেছে 100 ইন্টু লগ 100, তাহলে দেখেন ও অফ 200 চলে আসতেছে। আমি আমি ইনপুট দিচ্ছি 100 কিন্তু স্টেপ হয়ে যাচ্ছে তার ডাবল। তাহলে সমহারের চেয়েও যদি বেশি হারে স্টেপ বাড়ে তখন আমাকে দিতে হবে এন লগ এন, আর আমি যেই পরিমাণ ইনপুট দিচ্ছি তার চেয়ে অল্প পরিমাণ স্টেপ বাড়তেছে তখন হবে এন লগ এন। তার মানে আমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নটার জন্য এন লগ এন। তো অনেকগুলো পার্ট নিয়ে আমাদের আলোচনা করা লাগলো, অনেক কমপ্লেক্স ইস্যুস নিয়ে আলোচনা করা লাগলো। তো ভিডিওটা আপনারা পরেও আবার একটু দেখে নিলে আমার মনে হয় কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ হ্যাঁ বলেন। এই টপিকটা আসলে আপাতত এক্সিস্টিং লেকচারের মধ্যে নাই, কারণ হচ্ছে এইটার জন্য শুধু এই একটা এমসিকিউ এর জন্যই আমাদের মোটামুটি 1 ঘন্টা প্লাস আলোচনা করতে হবে। এই জন্য প্রচলিত লেকচারগুলোতে নাই, কারণ আগে কখনো পরীক্ষায় আসে নাই। এই 2025 সালে 47তম বিসিএস এবং এই 2025 সালের সিনিয়র অফিসার, এই দুইটা পরীক্ষায় এই টাইম কমপ্লেক্সিটি বিগ ও নোটেশন নিয়ে কোশ্চেন আসছে। এর আগে কখনো এই কোশ্চেন আসে নাই, সেজন্য এক্সিস্টিং কোর্স প্ল্যানে আসলে এটা নাই, এটা আমাদের নতুন করে ইনকর্পোরেট করতে হবে। ওকে, আর যদি প্রয়োজন হয় আমরা 1 আওয়ারের একটা সেশন আশা করি এটার উপরে নিব। এটা আসলে এই ট্রেডিশনাল ক্লাসের মাঝখানে নিলে অনেক কিছু মিস হয়ে যায়, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতেছে, সেজন্য আমরা দেখি এটার উপরে সেপারেট একটা 1 ঘন্টার একটা ক্লাস যদি নেওয়া যায় তাহলে সবগুলো ব্যাপারই ডিটেলসলি আলোচনা করা যাবে। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনটা চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ নট আ গাইডেড মিডিয়া, নিচের কোনটা গাইডেড মিডিয়া না। আমার মনে হয় এটা
সবাই পারবেন কোনটা গাইডেড মিডিয়া না। আমি আমার তথ্যটাকে যদি কোনো তারের ভেতর দিয়ে পাঠাই সেটাকে আমরা বলবো গাইডেড মিডিয়া দিয়ে তথ্যটা যাচ্ছে। এখন তারটা কি হতে পারে? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে যদি তথ্য যায় গাইডেড মিডিয়া। যদি কোএক্সিয়াল কেবলের ভেতর দিয়ে ইনফরমেশনটা যায় তার মানে আমি অনেক দূরে পাঠাবো না, মোটামুটি দূরে পাঠাবো, কোন একটা শহরের মাঝখানে আমি পাঠাবো, তখন তথ্য যদি কোএক্সিয়াল কেবলের ভেতর দিয়ে যায় সেটাকেও গাইডেড মিডিয়াই বলবো। তথ্যটা যদি খুব কাছাকাছি পাঠাতে চাই, জাস্ট আমার পাশের রুমে বা পাশের বিল্ডিং এর বা নিচতলায় পাঠাতে চাই, তখন যেই তার দিয়ে পাঠাবো তার নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল। ইনফরমেশন তার দিয়ে যদি যায় সেটা কি বলা হয়? গাইডেড মিডিয়া। আর রেডিও ওয়েভ অর্থাৎ বেতার তরঙ্গ আকারে যদি আমরা পাঠাই তাহলে আমরা কোনো তারের ভেতর দিয়ে পাঠাবো না, চারপাশে আমরা ছড়িয়ে দেবো ইনফরমেশনটা। তাহলে তিনজনই গাইডেড মিডিয়া, শুধুমাত্র রেডিও ওয়েভটা গাইডেড মিডিয়া না। হ্যাঁ, রেডিও ওয়েভ সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ জান্নাত স্মৃতি, ধন্যবাদ আপনাকে। চলেন দেখি আমরা পরের প্রশ্নটা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে হুইচ টাইপ অফ ডিএনএস রেকর্ড ম্যাপ? কোন টাইপের ডিএনএস রেকর্ড ম্যাপ? এ ডোমেইন নেম টু IPv4 অ্যাড্রেস। তাহলে কোন টাইপের ডিএনএস রেকর্ড ম্যাপ সে ডোমেইন নেমকে IPv4 অ্যাড্রেসে পরিণত করে? তো এটাও একটু ডেপথের কোশ্চেন, বাট আগের মতো এতটা জটিল না, টাইম কমপ্লেক্সিটির মতো অতটা জটিল না। তো প্রথম কথা হচ্ছে এই যে আমাদের ডিএনএস সার্ভার, এটা একটা জাস্ট কম্পিউটার। এই ডিএনএস সার্ভারের কাজ কি? আপনি আমি যখন সার্চ দেই তখন আমরা কিন্তু ইউটিউব এক্সাম্পল হিসেবে বলতেছি .com এটা লিখে সার্চ দিই, আমরা কিন্তু youtube.com এরকম টাইপের কথাবার্তা লিখে সার্চ দিই। কিন্তু ব্যাপার হচ্ছে ইন্টারনেটের জগৎ বা কোনো নেটওয়ার্ক, শুধু ইন্টারনেটের জগৎ না, যে কোনো নেটওয়ার্ক, সেখানে কিন্তু youtube.com বা facebook.com নামে কোনো কম্পিউটার নাই। ইন্টারনেটের জগৎ মূলত কম্পিউটার গুলাকে চেনা তার আইপি অ্যাড্রেস আকারে। তাহলে আমরা আমাদের কম্পিউটার থেকে youtube.com লিখে সার্চ দিলাম, এটা ধরেন ইউটিউব কোম্পানির কম্পিউটার। ইন্টারনেট তো এই ইউটিউব নামের কম্পিউটারে পরিচিত না, ইন্টারনেট পরিচিত হচ্ছে এই কম্পিউটারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে। ইন্টারনেট এই কম্পিউটারটাকে চিনবে এই কম্পিউটার আইপি অ্যাড্রেসের মাধ্যমে। বাট আপনি আমি তো লিখতেছি youtube.com, তাহলে কিভাবে আমরা এই কম্পিউটারের কাছে পৌঁছাবো? আমরা যে youtube.com লিখে সার্চ দিছি, আমাদের সার্চটা চলে যাবে মূলত এই ডিএনএস সার্ভারে। এই ডিএনএস সার্ভার তার কাজ হচ্ছে এই যে youtube.com বা facebook.com আমরা লিখি, এটাকে বলা হয় ডোমেইন নেম। এটাকে বলা হয় ডোমেইন নেম। তো আমরা এরকম youtube.com লিখে সার্চটা দিয়ে দিছি, ডোমেইন নেম লিখে ছেড়ে দিছি, এটা চলে যায় ডিএনএস সার্ভার। ডিএনএস মানে ডোমেইন নেমিং সিস্টেম নামে একটা সার্ভার আছে। সেই সার্ভার এই ডোমেইন নেমটাকে পরিণত করে আইপি অ্যাড্রেসে। তার কাছে একটা লিস্ট আছে, যদি এমন ডোমেইন নেম তোমার কাছে আসে তাহলে এটা তার আইপি অ্যাড্রেস, এমন ডোমেইন নেম যদি তোমার কাছে আসে এটা তার আইপি অ্যাড্রেস। ওর কাছে ওই লিস্ট আছে, সে লিস্ট দেখে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করে। পরিণত করার পরে সে ইন্টারনেটের জগতে ছেড়ে দেয়। ছেড়ে দিলে তখন সে এই ইউটিউব কোম্পানির কম্পিউটারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেই কম্পিউটারে চলে যায়। এই আমার কম্পিউটারের সাথে ইউটিউবের কম্পিউটারের যোগাযোগ স্থাপিত হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারের মূলত কাজ। সম্ভবত 44 বা 45তম বিসিএস কোয়েশ্চেন ছিল ডিএনএস সার্ভার, ও তো নিজেও একটা কম্পিউটার, তাহলে এই ব্যাটার একটা আইপি অ্যাড্রেস আছে। এই ব্যাটার আইপি অ্যাড্রেস হচ্ছে 8.8.8.8 বিসিএস এর কোয়েশ্চেন। তারপর 43 বা 44 এরকম টাইপের একটা বিসিএস এর কোয়েশ্চেন ছিল ডিএনএস সার্ভারের কাজ কি? দেখতেই পাচ্ছেন ডিএনএস সার্ভারের কাজ কি? ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করা। এটা হচ্ছে এই ডিএনএস সার্ভারের কাজ। আর এই সিনিয়র অফিসারে আরো ভেতরের কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলছে, আরো অনেক ডেপথের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? এই ডিএনএস সার্ভারের ভেতরের ঘটনা জিজ্ঞেস করছে। ডিএনএস সার্ভারের ভেতরে অনেকগুলা পার্ট আছে। কি কি পার্ট আছে? একটা পার্ট হচ্ছে আরেকটা হবে 4টা এ রেকর্ড, আরেকটা আছে হচ্ছে এ রেকর্ড, একটা আছে সিনেম রেকর্ড, আরেকটা আছে এমএক্স রেকর্ড। এগুলো হচ্ছে
এই যে ডিএনএস সার্ভারের ভেতরের ব্যাপার, ডিএনএস সার্ভারের বাইরের কাজ আপনি বুঝে ফেলছেন। ডোমেইন নেম মানে facebook.com youtube.com, সেটাকে আইপি অ্যাড্রেসে পরিণত করবে। ফাইন। এখন ভেতরের ব্যাপার কি? ভেতরে এরকম কয়েকটা পার্টে ভাগ করা আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন 4টা এ রেকর্ড। আমরা তো জানি যে আমাদের আইপি অ্যাড্রেস 2 প্রকার প্রধানত, একটা হচ্ছে IPv4, আরেকটা হচ্ছে IPv4, আরেকটা হচ্ছে IPv6। আপনারা এটা কমেন্টে লিখেন IPv4 এ একটা আইপি অ্যাড্রেস কত বিটের, IPv6 এ একটা আইপি অ্যাড্রেস কত বিটের, জাস্ট কমেন্টে লিখেন। তো আপনি যে ডোমেইন নেমটা লিখতেছেন সেটার আইপি অ্যাড্রেস যদি IPv4 এ হয়, এখানের প্রশ্নটা IPv4 এ হয়, তখন এই ডিএনএস সার্ভারের ভেতরের কোন অংশটায় এই তথ্য খুঁজে পাওয়া যাবে? যদি IPv4 হয় তখন খুঁজে পাওয়া যাবে এ রেকর্ডে। আর যদি সেই আইপি অ্যাড্রেসটা IPv6 ভার্সনের হয় তখন আপনি তাকে খুঁজে পাবেন 4A রেকর্ডে। এখানে আপনি খুঁজে পাবেন IPv6 এর আইপি অ্যাড্রেস গুলো। MX এটা কাজ করবে মূলত ইমেইলের জন্য। তারপর হচ্ছে CNAME এটা কাজ করে মূলত ছদ্মবেশী ডোমেইন নেম গুলোর জন্য। অ্যালিয়াস ডোমেইন নিয়ে কাজ করে মূলত C রেকর্ড। তো ফিউচার আমাদের কোশ্চেন করতে পারে যে এই ডিএনএস রেকর্ড ম্যাপ এখানে IPv6 হলে কি হয়, তখন আমরা বলবো এ রেকর্ড। যদি আমাদেরকে বলে ছদ্মবেশী বা অ্যালিয়াস ডোমেইন নিয়ে কাজ করে কে, তখন আমরা বলবো CNAME। যদি বলে ইমেইলের ডোমেইন নিয়ে কাজ করে কে, তখন আমরা বলবো MX রেকর্ড। এটা আমরা খুব দ্রুত বলার ট্রাই করছি, আশা করি মোটামুটি বোঝা গেছে। না বুঝলে কোশ্চেনও করতে পারেন, আর না হলে আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে এ চ্যাটবট লাইক ChatGPT ইজ এন এক্সাম্পল অফ। ChatGPT আসলে কিসের এক্সাম্পল? দেখি এটার সঠিক উত্তর কে দিতে পারেন। ChatGPT কিসের এক্সাম্পল? খুবই সহজ। আমরা দুইটা অনেক জটিল লেভেলের কোশ্চেন নিয়ে অল্প সময়ে আলোচনা করার ট্রাই করছি, বাট এটা খুবই সহজ। দেখি কে সবার আগে সঠিক উত্তর দিতে পারেন। এটা খুবই সহজ পার্ট ছিল। ওকে, তো এটা হচ্ছে জেনারেটিভ এআই। তার মানে সে আমি যে ইনফরমেশন জানতে চাইবো সে সেটাকে জেনারেট করে তৈরি করে আমাকে দিতে পারে। নর্মালি গুগল যেটা করে সেটা হচ্ছে সে ওই রিলেটেড যেই তথ্য এক্সিস্টিং সেটা আমার সামনে তুলে ধরে। আর ChatGPT-র মতো যে চ্যাটবট গুলো আছে তারা আমি যেভাবে তথ্য চাচ্ছি সেভাবে তথ্য জেনারেট করে দিতে পারে। এক্সিস্টিং তথ্য জাস্ট তুলে দিচ্ছে এরকম না, আমার মতো করে সে জেনারেট করে দিতে পারে। সেই জন্য ChatGPT-র মতো যে চ্যাটবট গুলো আছে তারা হচ্ছে মূলত জেনারেটিভ এআই। ওকে, থ্যাংক ইউ। তারপরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ আ লজিক্যাল অপারেটর? নিচের কোনটা আসলে লজিক্যাল অপারেটর? আমরা জানি আমাদের সিপিইউ এর একটা ভাইটাল অংশ হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে সে অ্যারিথমেটিক কাজও করে, সে লজিক্যাল কাজও করে। তাহলে ও জিজ্ঞেস করছে লজিক্যাল কাজের জন্য কোন চিহ্নটা ব্যবহার করা হয়। আপনি দেখতে পাচ্ছেন প্লাস, এটা অ্যারিথমেটিক কাজ। তারপরে হচ্ছে ভাগ, এটাও অ্যারিথমেটিক কাজ। সমান, এটাও গাণিতিক কাজ। তাহলে এন্ড, দুইটা এন্ড একসাথে আছে, এটা হচ্ছে মূলত লজিক্যাল অপারেটর। তো এইটা আসলে কি ধরনের লজিক? এটা হচ্ছে দুইটা কাজ একসাথে ঘটলে ফলাফল পাবো এমন লজিক। দুইটা কাজ একসাথে ঘটলে আমরা ফলাফলটা পাবো, একটাকে বাদ দিলে আরেকটা মানে আমরা ফলাফল পাবো না। দুইটা কাজে যে কোনো একটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা ফলাফলটা আসলে পাবো না। দুইটা কাজের দুইটাই যদি আমরা করি তাহলে আমরা ফলাফল পাবো। যেমন ধরেন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, আপনি যদি SSC তে ভালো রেজাল্ট না করেন তাহলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেছেন না। আবার যদি আপনি HSC তেও ভালো রেজাল্ট না করেন
তাহলে আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেছেন না। আপনাকে দুইটা কাজই যদি করেন তাহলে আপনি ফলাফলটা পাবেন। তার মানে এসএসসি তেও ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারেও ভালো রেজাল্ট করতে হবে। এই ধরনের কাজকে বলা হয় এই ধরনের লজিকটাকে বলা হয় অ্যান্ড লজিক। এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। তো আশা করি পারবো আমরা। আমরা যদি এখন পরের প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ, ব্যবহারটা কি, অফ ক্যাপচা ইন অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশন। অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশনে বা অনলাইন যে কোনো অ্যাপ্লিকেশনে ক্যাপচার কাজটা কি? দেখি এটা সবার আগে কি উত্তর দিতে পারেন। ক্যাপচার কাজটা কি? নো। আচ্ছা, ক্যাপচার কাজ হচ্ছে অথেন্টিকেশন। আপনি সত্যি সত্যি আসলে মানুষ ইউজার কিনা সেই ব্যাপারটা জাস্টিফাই করা, এটা হচ্ছে অথেন্টিকেশন। এনক্রিপশন একজন বলতেছেন, ফাইন, এনক্রিপশন মানে আসলে আমি এখান থেকে তথ্যটা এইখানে পাঠাতে চাই, মাঝখানে কেউ একজন যাতে তথ্যটা দেখতে না পারে, মাঝখানে কেউ একজন তথ্যটা যাতে বুঝতে না পারে কি তথ্য পাঠাচ্ছি, তার কাছ থেকে তথ্য হাইড করার জন্য, বা সে পড়লেও যাতে বুঝতে না পারে কি তথ্য আছে, সেটাকে হাইড করার প্রক্রিয়ার নাম হচ্ছে এনক্রিপশন। আর অথেন্টিকেশন হচ্ছে এই কম্পিউটারে তথ্যটা দেখবে বা এই অনলাইন ব্যাংকিং এ যুক্ত হবে, সে আসলেই এই ইউজার কিনা, সে আসলে অন্য কোনো কম্পিউটার না, সে আসলেই মানুষ, সে আসলেই ইউজার। এই ব্যাপারটা জাস্টিফাই করার জন্য মূলত ক্যাপচারটা ইউজ করা হয়। তাহলে ক্যাপচার কাজ হচ্ছে মূলত অথেন্টিকেশন। হোপফুলি ক্লিয়ার। হুম, বিভিন্ন ধরনের ক্যাপচার, রাইট, হ্যাঁ সেটাই অথেন্টিকেশন, যে আপনি আসলে সত্যি একজন ইউজার। আমরা ফেক ইউজার, সফটওয়্যার ইউজার তৈরি করে ওই সফটওয়্যারটাকে আমরা ব্যস্ত রাখার ট্রাই করতেছি না, যেই নতুন ইউজারটা আসছে সে আসলে একজন মানুষ। এই অথেন্টিকেশন করার জন্য মূলত ক্যাপচারটা দেওয়া হয়। তাহলে ক্যাপচার কাজ ছিল মূলত অথেন্টিকেশন। এরপর এটা খুবই সহজ কোশ্চেন, বর্তমান সময়ে এত সহজ কোশ্চেন আসলে আসে না, আগে এক সময় আসতো। ওয়াইফাই আসলে কোন প্রোটোকল, কোন আসলে স্ট্যান্ডার্ডটা ইউজ করে? ওয়াইফাই ইউজ করে আসলে IEEE 802, IEEE 802.11, এটা ইউজ করে হচ্ছে ওয়াইফাই, আর এটা ইউজ করে আসলে ব্লুটুথ। আর ওয়াইম্যাক্স ইউজ করে IEEE 802.16। তো এটা আমরা আসলে সবাই পারবো হোপফুলি। এর পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি, ইজ নট ওয়ান অফ দ্য থ্রি ভিজ ইউজ টু ক্যারেক্টারাইজ বিগ ডাটা। আমরা যখন ডেটা সায়েন্স নিয়ে কাজ করব বা বিগ ডাটা নিয়ে কাজ করব, তখন আমাদের থ্রি ভিজ নিয়ে কাজ করতে হয়, তিনটা ভি নিয়ে আমাদের কাজ করতে হয়। অর্থাৎ বিগ ডাটা অ্যানালাইসিস করার সময় আমরা এই তিনটা ভি এর উপর নজর রাখবো। তো এই তিনটা ভি এর মধ্যে কোনটা নাই সেটা খুঁজতে হবে। বিগ ডাটা বা ডেটা সায়েন্সের ক্ষেত্রে কোনটা আসলে আমরা পাবো না। দেখেন, যখন আমরা অনেক ডেটা নিয়ে কাজ করব, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করব, তখন ডেটাতে আমরা ভ্যারাইটি পাবো, হিউজ হিউজ টাইপের ভ্যারাইটি আমরা ডেটাতে পাবো। তার মানে থ্রি ভির মধ্যে সে আছে। যেহেতু নামই বিগ ডেটা বা ডেটা সায়েন্স, তার মানে ডেটার ভলিউম অনেক বড় হবে, ডেটাতে হিউজ ভলিউমের ডেটা আমরা পাবো। থ্রি ভির মাঝে ভ্যারাইটিও থাকবে, ভলিউমও থাকবে, এবং সেই ডিফারেন্ট ভ্যারাইটির ডিফারেন্ট ভলিউমের ডেটাগুলা নিয়ে আমাদের হাই স্পিডে কাজ করতে হবে। তার মানে ভেলোসিটিও ফ্যাক্ট। তাহলে বিগ ডেটা বা ডেটা সায়েন্স নিয়ে যখন আমরা কাজ করব, তখন ভ্যারাইটি, ভলিউম এবং ভেলোসিটি নিয়ে আমাদের কাজ করতে হবে।
কাজ করতে হবে না কাকে নিয়ে? কাজ করতে হবে না মূলত ভিজিবিলিটি নিয়ে। ডেটাগুলোকে দৃশ্যমান করা সেটা আমাদের টার্গেট না। ডেটাগুলোকে দৃশ্যমান করা আমাদের টার্গেট হচ্ছে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। কিন্তু বিগ ডেটা বা ডেটা সায়েন্সের ক্ষেত্রে আমাদের অনেক ভ্যারাইটির, অনেক ভলিউমের ডেটাকে নিয়ে অনেক হাই ভেলোসিটিতে কাজ করতে হবে। এই হচ্ছে 3V। চলুন আমরা পরের কোশ্চেনে যদি যাই। আশা করি আপনারা পারতেছেন। যদি কোনো কোশ্চেন থাকে সেটা জানাতে পারেন। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি, ইজ অ্যান অপারেটিং সিস্টেম? নিচের কোনটা অপারেটিং সিস্টেম? এটা জনতা ব্যাংক আরসির কোশ্চেন, খুবই সহজে আমরা পারবো আশা করি। 2025 সালের সবচেয়ে সহজ কোশ্চেনটা হয়তো বা জনতা ব্যাংক আরসিতেই আসছে। দেখি কে সবার আগে সঠিক উত্তর দিতে পারে। ওকে, হ্যাঁ, সঠিক উত্তর পেয়ে গেছি আপনাদের কাছ থেকে, ধন্যবাদ। লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম। এছাড়া পাওয়ার পয়েন্ট, গুগল ক্রোম বা মাইক্রোসফট ওয়ার্ড তারা সফটওয়্যার, ইন্ডিভিজুয়াল সফটওয়্যার। আমরা যদি তার পরের কোশ্চেনে আসি, হুইচ ওয়ান ইজ ইউজড, কোনটা ব্যবহৃত হয় ফর এনক্রিপ্টিং ডেটা, ডেটাকে এনক্রিপ্ট করার জন্য। এই যে এনক্রিপশনের কথা চলে আসছে। ফর সিকিউর কমিউনিকেশন ওভার আ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মাঝে, ধরেন এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এরা কানেক্টেড, তার মানে এরা একটা নেটওয়ার্কের মাঝে আছে। এই নেটওয়ার্কের মাঝে ডেটাটাকে আমরা এনক্রিপ্ট করতে চাই। তার মানে এই নেটওয়ার্কের মাঝে কোনো ব্যক্তি আমাদের ডেটা দেখে আসলে বুঝতে পারবে না। তাহলে আমরা এই আমাদের ডেটাটাকে আমরা এনক্রিপ্ট করতে পারি আসলে কিভাবে? এনক্রিপ্ট করার উপায়টা কি? তো আমরা এনক্রিপ্ট যে নিয়ম মেনে করব বা যে প্রোটোকল মেনে করব, সেই প্রোটোকলের নাম হচ্ছে এসএসএল। আমরা যে নিয়ম মেনে এনক্রিপশনটা করব, ডেটাটাকে লুকায় ফেলবো, ডেটাটাকে আমরা লক করে দিব, যাতে অন্য কারো হাতে পড়লে সে ডেটাটা দেখতে না পারে, দেখলেও বুঝতে না পারে। ডেটাটাকে আমরা যে এনক্রিপশন করব বা লক করব, সেই লক করার যে প্রোটোকল তার নাম হচ্ছে এসএসএল, সিকিউর সকেট লেয়ার। সিকিউর সকেট লেয়ার। আরো দুইটা ব্যাপার, আমরা তিনটা ব্যাপার দেখতে পাই। যেমন একটা ব্যাপার হচ্ছে ফায়ারওয়াল। আমি আমার কম্পিউটারে কাউকে ঢুকতে দিব না। আমি আমার কম্পিউটারে কে ঢুকবে কে ঢুকবে না ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে চাই। আমি আমার কম্পিউটারে প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থা রাখবো, তার নাম হচ্ছে ফায়ারওয়াল। আমার কম্পিউটারে আমি কাকে ঢুকতে দিব কাকে ঢুকতে দিব না এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করার ব্যবস্থার নাম হচ্ছে ফায়ারওয়াল। তারপর হচ্ছে ভিপিএন। এটার ফুল মিনিং হচ্ছে, কেউ একটু কমেন্টে লিখে দেন, ভিপিএন এর ফুল মিনিং কি? রাইট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এক্স্যাক্টলি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো এই ভিপিএন এর কাজ হচ্ছে সে আরেকটা সার্ভার। তো ভিপিএন এটা হচ্ছে একটা সার্ভারের কাজ করে। সে আসলে দুই রকমের কাজ করে। তার কাজ হচ্ছে, সে এই যে আপনি ধরেন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তথ্য পাঠাতে যাচ্ছেন, বা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন। তো আসলে তো দুইটা কম্পিউটারের মাঝে যখন যোগাযোগ হবে, তখন মাঝখানে অনেক ডিভাইস থাকে, অনেকেই ব্যাপারগুলোকে মনিটর করে। তো মাঝখানে যারা যে সকল ডিভাইস বা মনিটর যারা করতেছে, তাদের কাছ থেকে আপনার কম্পিউটারের পরিচয় লুকাইতে হবে। তাদের কাছ থেকে আপনি কোন কম্পিউটারে বসে কাজ করতেছেন, আপনার কম্পিউটারের পরিচয় লুকানো, এটা হচ্ছে ভিপিএন এর একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে, আপনি ওই কম্পিউটারের কাছে কি তথ্য পাঠাচ্ছেন, ওই তথ্যটাকেও লুকায় ফেলা। তাহলে ভিপিএন দুইটা জিনিসকে লুকাবে। আপনি যে তথ্য আদান প্রদান করতেছেন সেই তথ্য লুকাবে, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, আপনি যেই কম্পিউটারের মাধ্যমে এইসব তথ্য আদান প্রদান করতেছেন, আপনার কম্পিউটারের তথ্যটাও লুকায় ফেলবে। আপনার কম্পিউটারের তথ্য লুকানো মানে কি? আপনার ইনফরমেশন লুকায় ফেলা।
আপনার পরিচয় যাতে সহজে ধরতে পারা না যায়, আপনাকেই লুকায় ফেলা। এই দুইটা কাজ করবে আসলে ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তারপর আপনি দেখতে পাচ্ছেন প্রক্সি। প্রক্সি সার্ভার, ওর কাজ হচ্ছে ভিপিএন সার্ভারের কাজ কি, ইনফরমেশন নিয়ে আপনি আদান প্রদান করতেছেন সেটাকেও লুকাবে, পাশাপাশি আপনার পরিচয় লুকাবে। আর প্রক্সি সার্ভার ও দুইটা কাজ করবে না, ও শুধুমাত্র আপনার পরিচয় লুকাবে। আপনি তো এই কম্পিউটারের মালিক, আপনার পরিচয়টা লুকায় দিবে আসলে প্রক্সি সার্ভার। আর পরিচয়টা লুকাবে প্রক্সি সার্ভার, ইনফরমেশনটা লুকাবে হচ্ছে ভিপিএন সার্ভার, পাশাপাশি আপনার পরিচয় লুকাবে। দুইটা জিনিসই করবে ভিপিএন সার্ভার। আর এখানের প্রশ্ন ছিল যে ইনফরমেশন লুকানোর জন্য উপায়টা কি? ইনফরমেশন লুকানোর উপায়ের নাম হচ্ছে এনক্রিপশন। আর এই এনক্রিপশনটা কোন প্রক্রিয়ায় হবে, কোন নিয়ম মেনে হবে বা কোন প্রোটোকল মেনে হবে, সেটা হবে এসএসএল নামের প্রোটোকল মেনে। দেখেন ব্যাপারগুলো ক্লিয়ার কিনা। সবগুলো পার্ট থেকে কোশ্চেন আসতে পারে, ভিপিএন থেকে আসতে পারে। ভিপিএন হলো একটা সার্ভারের নাম। এই সার্ভারটার কাজ কি? সার্ভার মানে কি? একটা কম্পিউটার, এটা বড় সাইজের কম্পিউটার। তো ওই কম্পিউটার ভিপিএন যে সার্ভার বা ভিপিএন যে কম্পিউটার, ওর কাজ কি? আপনার তথ্যটাকে লুকাবে, পাশাপাশি আপনার পরিচয় লুকায় ফেলবে। মানুষজন বুঝতে পারবে না আপনি কোন কম্পিউটার থেকে এই তথ্য পাঠাইছেন এবং কি পাঠাইছেন, দুইটা লুকায় ফেলবে। এই কাজ যে করবে তার নাম হচ্ছে ভিপিএন সার্ভার। প্রক্সি সার্ভারের কাজ হচ্ছে জাস্ট আপনি কি ইনফরমেশন আদান প্রদান করতেছেন সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই, সে জাস্ট আপনার পরিচয় লুকায় ফেলবে। এটার নাম হচ্ছে প্রক্সি সার্ভার। তারপরে হচ্ছে এই যে ইনফরমেশন লুকানোর অংশটা, সেই লুকানোটা কেমনে লুকাবে, সেই কাজটা বা সেই লুকানোর যে প্রোটোকল বা নিয়ম, সেটার নাম হচ্ছে এসএসএল। আর হচ্ছে ফায়ারওয়াল হলো আপনার কম্পিউটারে কে ঢুকবে কে ঢুকবে না এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ফায়ারওয়াল। তো সবগুলো পার্ট থেকে এমসিকিউ আসতে পারে, সেই জন্য আমরা সবগুলো পার্টই মোটামুটি বলার চেষ্টা করলাম। চলেন দেখি আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল? কোনটা প্রাইমারি গোল অফ এজ কম্পিউটিং? এজ কম্পিউটিং এর প্রাইমারি গোলটা কি? তো প্রথমে আমাদের বুঝতে হবে আসলে এজ কম্পিউটিংটা কি। বর্তমানে আমরা মেজর দুই রকমের কম্পিউটিং দেখতে পাই। একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যেখানে মূলত আমরা আমাদের ইনফরমেশনটাকে দূরবর্তী কোনো স্থানে পাঠায় দিই, সেখানে প্রসেসিং হয়, সেখানে যাবতীয় কাজ হয়, কাজ হওয়ার পরে ফলটা আমি জাস্ট নিই, তা আমি আমার ইনফরমেশন সেটা আমি দূরবর্তী কোনো স্থানে রেখে দিই। যেমন গুগল ড্রাইভ, আমার ইনফরমেশন, আমি ইনফরমেশনের মালিক, বাট আমি আমার ইনফরমেশনটা অন্য কোথাও রেখে দিছি, কোথায় রাখছে আমি সেটা জানি না, আমি জাস্ট ইন্টারনেটের মাধ্যমে সেই জায়গাটায় প্রবেশ করতেছি। ইন্টারনেট আমাকে প্রবেশ করতে কেন দেয়? কারণ আমি জিমেল আইডি ইউজ করি। তো সেই জিমেল আইডি তার পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর অন্য কোনো জায়গাতে রেখে দেওয়া একটা কম্পিউটার আমি আমার তথ্য রেখে দিই, হয়তো বা সেটাকে প্রসেসও করি। এই ব্যাপারের নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আর তার বিপরীত ব্যাপার হচ্ছে এজ কম্পিউটিং। তার মানে আমি আমার কম্পিউটারের ভেতরেই যাবতীয় কাজটা করব, দূরে পাঠিয়ে কাজটা করব না। এখানে বলছে যে এই এজ কম্পিউটিং এর প্রাইমারি গোলটা কি? আমি আমার তথ্যকে অনেক দূরে আমি পাঠাবো না, ক্লাউডে পাঠাবো না, না পাঠিয়ে আমার কাছেই আমি রাখবো। এতে আমার সুবিধাটা কি? রিডিউস ক্লাউড স্টোরেজ কস্ট, ডেফিনেটলি এটাও গোল। ক্লাউড যে আমি ইউজ করব 15 জিবির উপরে হলেই তো গুগল ড্রাইভকে আমার টাকা দিতে হবে, তো এটা একটা কারণ। ইমপ্রুভ ইন্টারনেট ব্যান্ডউইথ, এটাও কারণ। ওরা কিন্তু প্রাইমারি গোল জিজ্ঞেস করছে, এটা যে গোল না তা তো আমি বলতে পারি না, এটাও গোল। আমি যদি ক্লাউড ইউজ করা কমায় দেই, তাহলে দেখেন এজ কম্পিউটিং যদি আমি ইউজ করি, ক্লাউড যদি ইউজ না করি, আমার ইন্টারনেটের ইউজ কমে যাবে, তাহলে ইন্টারনেট ব্যান্ডউইথের ইমপ্রুভমেন্ট হবে ডেফিনেটলি। ব্রিং কম্পিউটেশন ক্লোজার টু দ্য ডাটা সোর্স, এটা হচ্ছে প্রাইমারি গোল। আমি আমার ডাটা সোর্সের, মানে আমার ডাটা তো আমার কম্পিউটারে আছে, তো আমি আমার কম্পিউটারের কাছাকাছি, আমি আমার কম্পিউটারের কাছেই কম্পিউটিংটা করলাম, দূরে এক জায়গায় পাঠিয়ে কম্পিউটারটা করলাম না। এটাই হচ্ছে মেইন।
বাকিগুলো গোল, বাট মেইন গোল না, প্রাইমারি গোল না। ইনক্রিজ ডাটা সেন্টার সাইজ, ডাটা সেন্টারের সাইজ ইনক্রিজ করে, এগুলো সেকেন্ডারি গোল। প্রাইমারি গোল হচ্ছে ব্রিঙ্গিং কম্পিউটেশন ক্লোজার টু দা ডাটা সোর্স, ডাটা সোর্সের কাছাকাছি এইসব কম্পিউটেশন গুলো রেখে দাও। ওকে, চলেন আমরা পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোন সফটওয়্যার, হুইচ অফ দ্য ফলোইং সফটওয়্যার, নিচের কোন সফটওয়্যারটি ইজ ইউজড ফর ম্যানেজিং ডাটাবেস, ডাটাবেসকে ম্যানেজ করার জন্য আমরা কোন সফটওয়্যারটা ইউজ করব, এই হচ্ছে প্রশ্ন। ডাটাবেস ম্যানেজ করার জন্য আমরা কোন সফটওয়্যারটা ইউজ করব, এটা আশা করি পারবেন। এমএস এক্সেল, এটা তো আসলে ডাটা বেস দিয়ে কাজ করে না, আমাদের ছোট ছোট কিছু ডাটা হিসাব নিকাশে করে দেয়। অ্যাডোবি রিডার তো আসলে পিডিএফ রিডার রিড করার জন্য, ওরাকলটা মূলত এই ডাটাবেজের ম্যানেজ করার কাজটা করে, আর অটোক্যাড তো ছবি আঁকাআঁকির জন্য কাজ করে। তারপরের কোশ্চেন হচ্ছে হুইচ প্রোটোকল, কোন নিয়মটা বা কোন প্রোটোকলটা ইজ ইউজড, ব্যবহৃত হয় টু ট্রান্সফার ওয়েব পেজেস, ওয়েবসাইটের পেজগুলোকে ট্রান্সফার করার জন্য অন দা ইন্টারনেট, ইন্টারনেটে ওয়েবসাইটের পেজগুলো বা ওয়েবসাইটটাকেই এক কম্পিউটার থেকে আমরা ওয়েবসাইটে ঢুকতে চাই, তার জন্য আসলে কোন নিয়মটা আমাদের মানতে হবে। এটাও খুবই সহজ, দেখি কে সবার আগে বলতে পারেন। আমরা ওয়েবসাইট দেখার জন্য, ওয়েব পেজ দেখার জন্য ইন্টারনেটের মাধ্যমে আমাদের কোন প্রোটোকলটা মানতে হবে। আপনি জানেন এফটিপি মানে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা তো ফাইল ট্রান্সফার করতে চাই না, আমরা ওয়েবসাইটের ওয়েব পেজ দেখতে চাই। তারপরের কোশ্চেন হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটাই আমাদের সঠিক উত্তর হওয়ার কথা, কারণ এইচটিটিপির মাধ্যমে আমরা মূলত ওয়েবসাইটের ওয়েব পেজ গুলাকে ইন্টারনেটের মাধ্যমে ইউজ করি। এসএমটিপি মানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এর মাধ্যমে আমরা মেইল সেন্ড করে থাকি। এসএনএমপি, এটার মানে হচ্ছে স্মল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, তার মানে ছোটখাটো যে নেটওয়ার্ক আমরা তৈরি করব সেটাকে ম্যানেজ করবো মূলত এসএনএমপি নামের নিয়ম কানুন বা প্রোটোকল দিয়ে। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য বায়োস ইন কম্পিউটার, কম্পিউটারের বায়োসের কাজটা কি আসলে। আমাদেরকে জিজ্ঞেস করতে পারে বায়োসের ফুল মিনিং কি। বায়োসের ফুল মিনিং হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আর বায়োসটা আসলে কোথায় থাকে বা বায়োসটা কি জিনিস, বায়োসটা এক ধরনের সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা আপনি সহজে ডিলিট করতে পারবেন না, কম্পিউটারের ভেতরে পার্মানেন্টলি রেখে দেওয়া হয়, সেই জন্য এই বায়োস আসলে একটা ফার্মওয়্যার। বায়োস আসলে একটা ফার্মওয়্যার, এই সফটওয়্যার আমরা সহজে চাইলেও ডিলিট করতে পারবো না, কম্পিউটার চালু করার জন্য এই সফটওয়্যারটা কাজ করে। ও থাকে কোথায়, আমরা ফার্মওয়্যার গুলোকে সাধারণত রাখবো রমে, ফার্মওয়্যার গুলোকে আমরা রেখে দিব রমে। আর আধুনিক কম্পিউটারে মাদার বোর্ডে আমরা ফ্ল্যাশ মেমোরি আকারে রেখে দিতে পারি, আধুনিক কম্পিউটার আমরা ফ্ল্যাশ মেমোরি আকারে ওকে রেখে দিব। আর কিছুদিন আগের কম্পিউটার গুলোতে আমরা রমের ভেতরে এদেরকে রেখে দিতাম। আর ওর প্রধান কাজ কি, ওর প্রধান কাজ হচ্ছে কম্পিউটারটাকে চালু করা। কম্পিউটার চালু করার ক্ষেত্রে ওর মূল ভূমিকা কি, ওর মূল ভূমিকা আসলে দুইটা। প্রথম হচ্ছে ওর হার্ডওয়্যার গুলাকে সে অ্যাক্টিভ করে, সেকেন্ড হচ্ছে সে অপারেটিং সিস্টেমটাকে চালু করে। দেখি কি আছে, কানেক্ট টু দ্য ইন্টারনেট, তো ইন্টারনেট কানেক্ট করা ওর কাজ না। ম্যানেজ সফটওয়্যার আপডেটস, সফটওয়্যার আপডেট ম্যানেজ করা ওর কাজ না। ইনিশিয়ালাইজেস হার্ডওয়্যার ডিউরিং বুটিং, হার্ডওয়্যার গুলোকে অ্যাক্টিভ করা, এটা ওর কাজ। হ্যান্ডেলস গ্রাফিক রেন্ডারিং, এই গ্রাফিক্স ছবি আদান প্রদান এগুলো ওর কাজ না, ওর মেজর কাজ হচ্ছে দুইটা। ফার্স্ট কাজ হচ্ছে এই হার্ডওয়্যার গুলোকে অ্যাক্টিভ করা,
সেকেন্ড কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমটাকে চালু করা। আরেকটা ইম্পর্টেন্ট কাজ ওর, সেটা হচ্ছে পোস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট, সে কম্পিউটার থেকে যে ডিভাইসগুলো পাওয়ার নেয় সেই ডিভাইসগুলো পাওয়ার নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেটা সে একটু চেক করে দেখে। তারপরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি, ইজ নট আ টাইপ অফ ভোলাটাইল মেমোরি। নিচের কোনটা ভোলাটাইল মেমোরি টাইপ না? কোনটা ভোলাটাইল মেমোরির টাইপ না? তো ভোলাটাইল মেমোরির টাইপ না যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ইন দ্যাট কেস আমাদের সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে সেকেন্ডারি মেমোরি, এবং সেকেন্ডারি মেমোরির অংশ হচ্ছে মূলত এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। ওর ভোলাটাইল অ্যাবিলিটি একদম শূন্যের কাছাকাছি, আর সবচেয়ে বেশি ভোলাটাইল হচ্ছে র্যাম। তারপরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিপিএন। এটা আমাকে অলরেডি বলে দিচ্ছেন, ভিপিএন এর ফুল ফর্ম কি? খুবই সহজ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আচ্ছা, এটা ছিল জনতা ব্যাংকে আরসির কোয়েশ্চেন, ফাইন, এগুলো খুবই সহজ কোয়েশ্চেন ছিল। এরপরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ কম্পিউটার, কোন কম্পিউটারটা, কম্পিউটার টেকনোলজি হেল্পস, কোন কম্পিউটার প্রযুক্তিটা সাহায্য করে, হেল্প করে কি করতে? অ্যানালাইজ স্পেস ট্যুরিজম। স্পেস ট্যুরিজম, মহাশূন্যে আমরা ট্যুর করতে চাই, সেই স্পেস ট্যুরিজম মিশনটাকে হেল্প করে ডেটা ফর ফিউচার ইমপ্রুভমেন্ট। তো আমরা ফিউচার ইমপ্রুভমেন্ট করার জন্য এইসব স্পেস ট্যুরিজম মিশনের জন্য হেল্প করবে কে আসলে? ইমেজ কম্প্রেশন, আমরা বড় ছবিকে কম্প্রেস করে ফেলবো, তাতে তো আমরা আসলে মহাকাশে ট্যুর করতে পারবো না। স্প্রেডশিট টেমপ্লেটস, স্প্রেডশিটে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো, তাহলে তো মহাকাশ ট্যুরিজম নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। ফাইল শেয়ারিং সফটওয়্যার, আমরা ফাইল শেয়ার করব, তাতে আমার স্পেসে ট্যুরিজম কিভাবে হবে? বিগ ডেটা অ্যানালিটিক্স, তো অনেক অনেক ডেটা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তখন একটা সময় হয়তো বা আমরা স্পেস ট্যুরিজম করতে পারবো। যেমন ধরেন, আমরা যখন অনেক গবেষণা করে দেখতে পাবো, অনেক অনেক ডেটা নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করব, তখন দেখবো যে কোন টাইপের রকেট দিয়ে আমরা স্পেসে যেতে পারবো। স্পেস সম্পর্কে আমাদের অনেক ইনফরমেশন থাকবে, সেগুলোকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাবো যে কোন ধরনের ড্রেস পরে আমাদের স্পেসে যেতে হবে। তাহলে এটা সম্ভব করতে পারে বিগ ডেটা অ্যানালাইটিক্স। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আ ডিপ ফেক। ডিপ ফেক ব্যাপারটা কি? বর্তমান সময়ে খুবই আলোচিত বিষয় ডিপ ফেক, এই ব্যাপারটা কি? তো আমরা মোটামুটি সবাই জানি যে জেনারেটিভ এআই এর মাধ্যমে আমরা একজন মানুষের একটা ছবি দিয়ে বলতে পারি যে সে ডান্স করতেছে, এবং সেই ডান্স দেখলে বোঝাই যায় না যে সে আসলে নিজে ডান্সটা করতেছে। বা আমরা একজন মানুষের ছবি দিয়েই জেনারেটিভ এআই কে বলতে পারি যে তাকে দিয়ে তুমি একটু গান গাওয়াও, দেখা যাবে যে তার ভয়েসের মতো করেই গান গাচ্ছে, বোঝাও যাচ্ছে না যে এটা আসলে রিয়েল না ফেক। তো এআই দিয়ে আমরা যখন এরকম একদম রিয়েলের মতো কাজ করে ফেলবো, রিয়েল না ফেক সেটাই ধরতে পারা যাবে না, ওই ব্যাপারটাকে বলা হয় ডিপ ফেক। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এ ফেক হেডলাইন, এটা তার উত্তর হবে না। এ ফেক সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পোস্ট দিচ্ছি, সেটা তো ডিপ ফেক হবে না। এন এআই জেনারেটেড রিয়েলিস্টিক ইমেজ, এআই যেটা বাস্তবের কাছাকাছি ইমেজ তৈরি করে, অথবা অডিও তৈরি করে, অথবা ভিডিও তৈরি করতেছে কোন একটা পার্সনের, এই ব্যাপারটাকে আমরা বলবো ডিপ ফেক। এ ম্যালফাংশন ইন ডিপ সিন কমিউনিকেশন, এটাও না। তাহলে ডিপ ফেক মানে আমরা বুঝে গেছি এআই দিয়ে আমরা যেটা তৈরি করব, এবং খুবই কাছাকাছি হবে। ওকে, যারা সঠিক উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য
অ্যাড্রেস লেন্থ অফ IPv6, IPv6 এর অ্যাড্রেসটার লেন্থ কত, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা জানি আমাদের যে ডোমেইন ডিএনএস সার্ভার আছে, আমাকে দেখি কে আগে বলতে পারেন। আমাদের ডিএনএস সার্ভারে আমাদের ডোমেইন নেমটা facebook.com, youtube.com, এরকম বিভিন্ন .com, .org এরকম যে অ্যাড্রেস গুলো আছে, সেখানে ওই অংশটাকে বলা হয় ডোমেইন নেম। ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করে কি ডিএনএস সার্ভার। এখন আইপি অ্যাড্রেস দুই রকম হয়, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। তো IPv4 এ আইপি অ্যাড্রেসটা হয় 32 বিটের, আর IPv6 এ ডোমেইন নেমটা হয় 128 বিটের। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেটা আপনাদের কাছে আমি চাচ্ছি উত্তর, সেটা হলো এই যে আমাদের ডিএনএস সার্ভারটা, এখানে একটা ম্যাপিং করা আছে। সেই ম্যাপিং এর 4টা নাম আমাদের প্রিভিয়াস একটা কোশ্চেনে ছিল। একটা নাম ছিল এ, একটা নাম ছিল এ এ এ এ, একটা ছিল সি নেম, আরেকটা ছিল এমএক্স। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন একটা ডোমেইন নেম নিয়ে যাব, সেই ডোমেইন নেমকে তো আইপি অ্যাড্রেসে পরিণত করতে হবে। আইপি অ্যাড্রেসে যদি IPv6 হয়, তাহলে এই IPv6 এর রেকর্ডটা ডিএনএস সার্ভারের কোন জায়গাটায় থাকে? দেখি কে সবার আগে বলতে পারেন। ডোমেইন নেমটা যদি IPv6 এর অন্তর্ভুক্ত হয়, তাহলে এই IPv6 এর রেকর্ডটা কোথায় থাকবে? IPv6 এর রেকর্ডটা কোথায় থাকবে? সেটাকে ডিএনএস সার্ভারের এ রেকর্ডে থাকবে, না 4টা এ রেকর্ডে থাকবে, নাকি সি নেমে থাকবে, না এমএক্স এ থাকবে? এটা আমরা আজকে পড়ছি। দেখি সবার আগে কে বলতে পারে। 4টা এ রেকর্ডে থাকবে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ আপনাকে। 4টা এ রেকর্ড এই জায়গাটায় থাকবে মূলত IPv6, আর এতে থাকবে যেটা মূলত ওই সিনিয়র অফিসার কোশ্চেনে ছিল IPv4, আর সি নেমে থাকবে হচ্ছে অ্যালিয়াস ডোমেইন, আর এমএক্স এ থাকবে ইমেইল। ওকে, থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। এরপরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি, ইজ নট আ ডাটা ভিজুয়ালাইজেশন টুল? আমরা ডাটাকে ভিজুয়ালাইজ করতে চাই, ডাটাগুলোকে আমরা না পড়ে আমরা ছবির মধ্যে দেখতে চাই, গ্রাফ আকারে দেখতে চাই, বিভিন্ন চার্ট আকারে দেখতে চাই ডাটাগুলোকে, যাতে আমরা ডাটাটা দেখেই বুঝে ফেলতে পারি যে ফিউচার ডাটাগুলো কেমন হবে, বা এই বিজনেসটার টেন্ডেন্সি কি, সে বাড়বে না কমবে, খারাপ হবে না ভালো হবে, এগুলো দেখেই বুঝে ফেলতে চাই। তার জন্য কোনটি ইউজ করব? পাওয়ার বিআই, টেবিলিউ, মাইএসকিউএল, লুকার, এদের মাঝে কোনটাকে ইউজ করব না? কোনটাকে ইউজ করব না? দেখি সবার আগে কি উত্তর দিতে পারেন। কোন টুলটা আমরা ইউজ করব না? তারিকুল বলেছিলেন, ধন্যবাদ আপনাকে। পল্লব রয় বলেছিলেন, ইমরান বলেছিলেন, ফাইন। সুজান বলেছিলেন, ধন্যবাদ যারা আগের উত্তরটা দিয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার বিআই সে আমাকে ডাটা ভিজুয়ালাইজ করতে দিবে, ডাটা দেখে বুঝতে দিবে ডাটাটা কেমন টেন্ডেন্সি। টেবিলিউ সেটা দিবে, লুকার্সও সেটা দিবে, কিন্তু মাই এসকিউএল সেটা দিবে না। সে ডাটাবেসটাকে অ্যানালাইসিস করতে হেল্প করবে, ডাটাবেসের উপরে সে কাজ করবে, কিন্তু ডাটা ভিজুয়ালাইজেশন অর্থাৎ গ্রাফ বানায় সে আমাকে দিবে না। তাহলে মাই এসকিউএল মূলত এই কাজটা করবে না। সে একটা ডাটাবেস সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। সে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বাট সে আমাকে ডাটা ভিজুয়ালাইজেশন দিবে না, ভিজুয়ালাইজেশন বাকিরা দিবে। আচ্ছা, আমরা অফিসার ক্যাশের কোশ্চেনে চলে আসছি। নেম অফ দ্য ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন যেমন যে এমএস ওয়ার্ড, এরকম ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন ইন আইওয়ার্ক সুইট, অর্থাৎ আইফোনের ক্ষেত্রে কোন ওয়ার্ক প্রসেসিং অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করব? আইফোনের ক্ষেত্রে আমরা কি ওয়ার্ড ইউজ করব? ওয়ার্ড তো আমরা এমএস ওয়ার্ড ইউজ করি। আইফোনের জন্য স্পেশাল কোনটা?
আমরা কি এক্সপ্রেস ইউজ করবো, পেজেস ইউজ করবো, না ডক্স ইউজ করবো? আশা করি এটাও পারবো। দেখি সবার আগে কেউ সঠিক উত্তর দিতে পেরেছিলেন। ওকে, এই ক্ষেত্রে আমরা পেজেস ইউজ করব। আইফোনের ক্ষেত্রে জনপ্রিয় হচ্ছে আইসুইটের পেজেস। এরপরের কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট অ্যান এআই টুল? কোনটা এআই টুল না? কপিলট, চ্যাট জিপিটি, ভোল্ট এবং ডিপসিক, কোনটা এআই টুল না? এই হচ্ছে প্রশ্ন। এআই টুল হিসেবে আমরা কোনটা ইউজ করি না? এআই টুল হিসাবে কোনটা ইউজ করি না আমরা? ভোল্ট, রাইট। ভোল্ট আমরা এআই টুল হিসাবে ইউজ করি না, কারণ ভোল্ট হচ্ছে কোম্পানির নাম, টুলের নাম না। ভোল্ট কোম্পানি এআই টুল আমাদেরকে দেয়, কিন্তু এখানে কোম্পানির নাম দিচ্ছে, সেজন্য এটা সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ দ্য ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? কোনটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? কোন সফটওয়্যারটা সোর্স কোড আমরা সার্চ দিলেই খুঁজে পাবো? কোনটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? সার্চ দিলে আমরা সঠিক উত্তর খুঁজে পাবো। সঠিক উত্তর হচ্ছে লিনাক্স। আইওএস, উইন্ডোজ বা গুগল এরা সবাই ক্লোজ সোর্স, তার মাঝে গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, এরা তো অপারেটিং সিস্টেম। আইওএস এবং উইন্ডোজ এরা হচ্ছে অপারেটিং সিস্টেম, বাট এরা সবাই ক্লোজ সোর্স। লিনাক্স হচ্ছে একমাত্র ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এই অপশনের। ইউনিক্সও ওপেন সোর্স, অ্যান্ড্রয়েড ওপেন সোর্স, বাট এই অপশনে লিনাক্স হচ্ছে ওপেন সোর্স। তারপরের প্রশ্ন হচ্ছে, ইন আ কম্পিউটার, একটা কম্পিউটারে হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল? কোন অংশটা রেসপন্সিবল ফর ফ্যাচিং অ্যান্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন? আমি যেই ইনফরমেশনটা এক্সিকিউট করতে চাই, যেই কাজটা করতে চাই, আমার কম্পিউটার তো প্রচুর ইনস্ট্রাকশন আছে, প্রচুর সফটওয়্যার আছে, বাট আমি তো সব সফটওয়্যার নিয়ে একসাথে কাজ করি না। আমি এখন যোগের কাজ করলে আমি নিশ্চয়ই বিয়োগের সফটওয়্যারকে এখন ডাকবো না, বিয়োগের ইনস্ট্রাকশনকে ডাকবো না। যখন যেই কাজ করব সেই প্রয়োজনীয় ইনস্ট্রাকশনটা ডেকে আনবে কম্পিউটারের কোন অংশ? সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে জরুরি জিনিসটাকে ডেকে নিয়ে আসা। কন্ট্রোল ইউনিট হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তারপরের কোশ্চেন, দেখি সঠিক উত্তর কারা দিয়েছেন। ওকে, যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ। চলেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে, এ ম্যাক্রো ইন সফটওয়্যার লাইক এক্সেল, এক্সেল টাইপের সফটওয়্যারে ম্যাক্রো ইজ ইউজড। ম্যাক্রো আসলে কেন ইউজ করা হয় এক্সেল টাইপের সফটওয়্যারে? এক্সেল টাইপের সফটওয়্যারে অটোমেটিক ফরম্যাটিং, অটোমেটিক পেজটাকে সাজানোর জন্য মূলত এই ম্যাক্রো ইউজ করা হয়। তাহলে অটোমেটিক টাস্কের জন্য মূলত ম্যাক্রো ইউজ করা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, হুইচ ডাটা স্ট্রাকচার ইউজেস লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল? লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল, এই ধরনের প্রিন্সিপালের জন্য মূলত কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করা হয়? তো লাস্ট ইন ফার্স্ট আউট এই কাজটা আমরা করব স্টেকে। লাস্ট ইন লিফো এটা আমরা ইউজ করব মূলত স্টেকে। লাস্টে যে ইন হবে সেই ফার্স্টে আউট হয়ে যাবে। কিউতে আমরা উল্টা কাজ করব, কিউতে আমরা করব ফিফো। আর হ্যাশ টেবিলের ভেতরে আমরা আসলে ডেটাও রাখবো, তার কিও রাখবো। এখানে কি ভ্যালু পেয়ার কাজ করবে, যে সে কোন কিতে কোন ভ্যালুতে ডেটাটা আছে। আর অ্যারেতে জাস্ট আমরা তথ্যগুলোকে রাখবো, আমরা যে কোনো তথ্যকে একই টাইম রিড বা রাইট করতে পারবো। তারপরের প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ নট অ্যান ওপেন সোর্স সফটওয়্যার? নিচের কোনটা ওপেন সোর্স সফটওয়্যার না? নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার না?
লিব্রা অফিস, মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং উবুন্টু। এদের মাঝে কোনটা ওপেন সোর্স না? আপনি জানেন মাইক্রোসফট অফিসের সবাই মূলত ওপেন সোর্স, সরি ক্লোজ সোর্স, তার মানে সে ওপেন সোর্স না। তাহলে মাইক্রোসফট এক্সেল হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তারপরের প্রশ্ন যদি আমরা যাই, সেটা হচ্ছে হুইচ কাইন্ড অফ মেমোরি হ্যাজ দ্য হাইয়েস্ট এক্সেস স্পিড? কোন মেমোরিতে আমরা সবচেয়ে দ্রুত প্রবেশ করতে পারি? প্রশ্ন হচ্ছে কোন মেমোরিতে আমরা সবচেয়ে দ্রুত প্রবেশ করতে পারি। আমাদের কাছে অপশন আছে এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি তার মানে সলিড স্টেট ড্রাইভ, তার মানে আসলে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর আছে হচ্ছে ক্যাশ। এদের মাঝে কোন মেমোরিতে আমরা সবচেয়ে দ্রুত প্রবেশ করতে পারি, তার মানে কোন মেমোরির স্পিড সবচেয়ে বেশি? তো এখানে থাকা সবচেয়ে ফাস্ট হচ্ছে ক্যাশ। এখানে 1 নম্বরে হচ্ছে ক্যাশ, 2 নম্বরে হচ্ছে র্যাম, 3 নম্বরে হচ্ছে এসএসডি, আর সবচেয়ে স্লো এইচডিডি। আর যদি আমাদের এখানে ক্যাশ না থেকে রেজিস্টার থাকতো, এটার স্পিড হচ্ছে হাইয়েস্ট। রেজিস্টার নাই বলে আমরা সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ক্যাশ, আমরা সেকেন্ড জনকে আনসার দিছি। রেজিস্টার থাকলে আমরা রেজিস্টার আনসার দিতাম, রেজিস্টার নাই বলে ক্যাশ দিছি, ক্যাশ না থাকলে আমরা র্যামকে দিতাম, র্যাম না থাকলে তখন এসএসডি কে দিতাম। অপশন দেখে ডিসাইড করা। অফিসার ক্যাশের প্রশ্নগুলো শেষ হয়ে গেছে। তো আমরা আসলে 3টা পরীক্ষার প্রশ্ন নিয়ে আসলে কাজ করেছিলাম। প্রথমটা ছিল মূলত সিনিয়র অফিসার 2025 সালে অনুষ্ঠিত পরীক্ষা, সেকেন্ডটা ছিল জনতা ব্যাংকের আরসি 2025 সালে অনুষ্ঠিত পরীক্ষা, আর থার্ড ছিল অফিসার ক্যাশ 2025 সালে অনুষ্ঠিত পরীক্ষা। তো 2025 সালের সর্বশেষ 3টা পরীক্ষার 32টা প্রশ্ন নিয়ে আমরা কাজ করেছিলাম। তো এখানে আমরা যদি কোয়েশ্চেনটাকে ভালো মতো দেখি, যে ট্রেডিশনাল কিছু কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে, আবার একদম প্রচলিত প্রশ্নের বাইরে গিয়ে একদম কোর কনসেপ্ট থেকেও কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। ইভেন ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি, বিগ ও নোটেশন, বাইনারি সার্চিং, এই টাইপের অনেক ডেপথ টপিক থেকেও কোয়েশ্চেন আসে। তো এটা জাস্ট আপনাদের সাথে পরিচিত করে দেওয়া এবং আপনাদের আসলে প্রিপারেশনটাকে কোন লেভেলে নিতে হবে, এটা আসলে আপনাকে সচেতন করাই মূল উদ্দেশ্য ছিল। পাশাপাশি যতটুকু সলভ দেয়া গেছে, সময় স্বল্পতার কারণে আসলে অনেক বেশি ডিটেল সলভ দেওয়া সম্ভব হয়নি। তো আশা করি ক্লাসটা আপনাদের উপকারে লাগবে। ক্লাসটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং ফিউচারে কোন টপিকের যদি আপনাদের সাজেশন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, যে কোন টপিকের উপরে আমরা এরকম ক্লাস দিতে পারি। আর আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা জুমে যুক্ত আছেন তারা বলেন আমাকে সরাসরি, তারা কোশ্চেনই করতে পারবেন। হ্যাঁ বলেন আপু। এখন আসলে যেহেতু টাইম কম, এখন আপনি যা পড়ছেন সেটা রিভিশন দিবেন প্রথম কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে বিগত 2 বছরে যেসব প্রশ্নগুলো আসছে সেগুলো একটু পড়বেন। কারণ বিগত 2 বছরের কোশ্চেন গুলো যদি পড়েন, তাহলে আপনি সরাসরি হুবহু 3টা কোশ্চেনের মতো কমন পেয়ে যাবেন। এই জন্য প্রথম কাজ, সরি, হ্যাঁ সব ফ্যাকাল্টি, কোন ফ্যাকাল্টি কোশ্চেন করছে, আপনাদের কোন একটা গ্রুপে গতকাল লেখা দেখতেছিলাম, আপনাদের একজন লিখছেন, কোন গ্রুপে মনে নাই বা কোন ব্যাচে সেটাও মনে নাই, যে এখন কোন ফ্যাকাল্টি কোশ্চেন করবে সেটার দিকে আসলে তাকানোর সুযোগ নাই। এটা বুদ্ধিমানের কাজ হবে না। বুদ্ধিমানের কাজ হবে একটা কনক্রিট প্রিপারেশন নেওয়া, কারণ এক এক পরীক্ষা এক এক ফ্যাকাল্টি নিবে, এবং সেই ফ্যাকাল্টির প্রিভিয়াস যে হিস্ট্রি সেই প্যাটার্নও তারা ফলো করতেছে না। আগে তো আমরা প্যাটার্ন বের করে ফেলতাম যে ওই ফ্যাকাল্টি কোন প্যাটার্নে কোশ্চেন করে, বাট এখন ওই ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে কিন্তু তার প্যাটার্ন সে চেঞ্জ করে ফেলতেছে। এই জন্য আসলে কনক্রিট প্রিপারেশন দরকার। আর এখন 6 দিন বা 5 দিন যে সময়টা আছে, আপনি প্রিভিয়াস কোশ্চেনটা ভালো মতো পড়েন, এটা হলো আপনার ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনি সোফার যা পড়ে ফেলছেন সেখান থেকে কোশ্চেন আসলে যাতে ভুল না হয়, যতটুকু পড়ে ফেলছেন সেটা রিভিশন দিবেন। ওকে, আর কিছু থাকলে বলেন। হ্যাঁ ডেফিনেটলি,
মেইন মেইন যেটা আছে এগুলোর উপরে আপনি আশা করি কিছু নোট করছেন, ক্লাসে কিছু উঠাইছেন, আপনি ক্লাস নোটটা পড়ে যাবেন। অথবা আমাদের এখান থেকেও আহ, এই বোর্ডের গুলোকে করে দিয়ে দেয়, পিডিএফ করে দিয়ে দেয়। আপনি ওই পিডিএফটা রিডিং পড়ে যাবেন, প্লাস হচ্ছে প্রিভিয়াস 2 বছরের কোয়েশ্চেন। এখন খুব বেশি সময় নাই, 2 বছরে হয়তো বা 10টা 12টা বা 15টা পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ 15টা পরীক্ষা হলে 150টা এমসিকিউ পাবেন। 150টা এমসিকিউ একটু ব্যাখ্যা সহ, যতটুকু ব্যাখ্যা সহ পড়া যায়। অনেক বেশি পড়ারও সময় নেই, বা আইসিডির উপরে অনেক বেশি টাইম ইনভেস্ট করারও আসলে সময় নেই। যতটুকু করা যায় ততটুকু জাস্ট দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, লেকচার শিট দেখে গেলে হবে, বাট পুরা লেকচার শিট দেখারও আমার মনে হয় না সময় আছে। লেকচারের যে অংশগুলো আমরা ক্লাসে পড়াই দিছি সেই অংশটা একটু দেখে গেলেই আমার মনে হয় হবে এখন, এই অল্প সময়ের মাঝে। আচ্ছা, আর কিছু থাকলে বলতে পারেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করব, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে। জিকের জিকের জন্য আসলে সাম্প্রতিক যেই টপিক গুলো আলোচনা হয় সেই টপিকের একটু ডেপথে গিয়ে দেখবেন। জিকে কিন্তু একদম দেখবেন যে এলোমেলো জায়গা থেকে খুব বেশি আসে না। সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয় সেইটা থেকেই একটু ভেতরের কোশ্চেন আসে আর কি। সাম্প্রতিক অর্থনীতির অবস্থা, অর্থনীতিতে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, এগুলো একটু দেখে গেলে আমার মনে হয় জিকে পার্টটা ভালোই হবে, খারাপ হবে না। আর জিকে ক্লাস হবে আপনাদের সামনে, জিকে ক্লাস 2টা হবে। আপনাদের রুটিন মনে হয় দেয়া আছে, জিকে ক্লাস 2টা হবে, 2টা ক্লাস একটু ভালো মতো ফলো করবেন। হ্যাঁ, ম্যাথ আর ইংলিশও ক্লাস হবে, ইংলিশের 2টা ক্লাস হবে। আজকে একটা ক্লাস হবে ইংলিশের সন্ধ্যা 7টায়, সেই ক্লাসের আমন্ত্রণ সবাইকে জানাচ্ছি। ইংলিশ 2টা ক্লাস হবে, ম্যাথের 2টা ক্লাস হবে। তো সেই ক্লাসে আশা করি আপনারা পাবেন আর কি, ডিরেকশন পাবেন। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হতে পারেন। এবং যারা আমাদের, আপনি তো ডেফিনেটলি পেইড ব্যাচের স্টুডেন্ট, তো আপনাদের গ্রুপেও জিজ্ঞেস করতে পারেন। আপনার যা যা কোয়েশ্চেন আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আনসার দিয়ে দিব। ওকে, তাহলে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবার ইনশাল্লাহ দেখা হবে, এবং সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা। ধন্যবাদ।